করোনায় আক্রান্ত হওয়ার ১৩ দিন পর মারা গেলেন বাংলা সিনেমার মিষ্টি মেয়ে কবরী। জানাজা ও দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ। রিয়াদগামী বাংলাদেশ বিমানের প্রথম বিশেষ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে প্রবাসী কর্মীদের বিক্ষোভ, অবতরণের অনুমতি না পাওয়ার দাবি কর্তৃপক্ষের। ঐতিহাসিক মুজিবনগর সরকারের ৫০ বছর পূর্ণ। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় শপথ নেয় প্রথম অস্থায়ী সরকার। ইতিহাস বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান। ভোরের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলা সিনেমার মিষ্টি মেয়ে সারাহ বেগম কবরী। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রাত ১২:১২টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে মারা যান তিনি। কবরীর বয়স হয়েছিল ৭০ বছর। তার নামাজে, জানাজা ও দাফনের বিষয়ে আজ সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কবরীর ছেলে শাকের চিশতি। কিছুক্ষণ আগেই হসপিটালেই ছিলাম, হসপিটাল থেকে বাসায় যাই, তা আবার চলে আসি। তখনও স্ট্রাগল করছিল, বুঝতে পারি না যে এত তাড়াতাড়ি যে চলে যাবে। দোয়া করবেন ওনার জন্য। বাদ আসরের চেষ্টা করব, করতে, ডিটেলস ডিসিশন নেওয়া হয়নি, কারণ আমার ফ্যামিলি কয়েকজন ভাইরা বাইরে থাকে, আর আমার আব্বার সাথেও ডিটেলস যোগাযোগ করতে হবে। দেশে করোনায় একদিনে প্রথমবার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সবশেষ ২৪ ঘন্টায় ১০১ জনের মৃত্যুতে সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০,১৮২ জন। পরীক্ষা কমার কারণে কমেছে শনাক্তের সংখ্যা। এদিকে সর্বাত্মক লকডাউনে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ কমলেও আইসিইউ সংকট চরম আকার ধারণ করেছে। শয্যা না পেয়ে গুরুতর রোগী নিয়ে ছুটছেন স্বজনরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। ৫০ঊর্ধ্ব মাহবুবুর রহমান কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগতে থাকা এই রোগীর অক্সিজেনের মাত্রা নেমে এসেছে ৬০-এর নিচে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একটি আইসিইউ শয্যার জন্য ৪ দিনের অপেক্ষা শেষে মুমূর্ষু অবস্থাতেই অন্য হাসপাতালের দিকে যাত্রা। ওদিকে দিনমজুর আব্দুল মান্নান স্ত্রীকে নিয়ে অক্সিজেন সংকটে ছুটছেন বিভিন্ন হাসপাতালে। রাজধানীর হাসপাতালগুলোই দিনভরই করোনায় বিপন্ন মানুষের এমন উপস্থিতি চোখে পড়ে। আইসিইউ শয্যার সংকট যেন ক্রমেই তীব্র হচ্ছে, আর তাই বাড়ছে হাসপাতালে হাসপাতালে অসহায় রোগীদের ছোটাছুটিও। অক্সিজেন কমে যাচ্ছে, এখন আইসিইউ প্রয়োজন, এখানে আইসিইউ পাচ্ছি না। তারা বলতেছে অক্সিজেন নাই, আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান। এখন ঢাকা মেডিকেল নিয়ে গেলে যদি বলে কি আপনার এখানেও সিট নাই, অক্সিজেন নাই, এখন আমি কই নিয়ে যেতে পারি স্যার? আমাদের টাকা পয়সা ধনসম্পদ কিছু নেই, আমরা দিনমজুরি লোক। স্বাস্থ্যকর্মীরা বলছেন সর্বাত্মক লকডাউন শুরু হওয়ার পর হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমেছে। কমছে ১০-১৫ জন কমছে, মানে আগে টোটাল ১০০ নেওয়া হয়তো ৮০-৯০ নেওয়া। টাইমটা বলে দেওয়া হয় যে আপনি 10টায় আসবেন, 11টায় আসবেন, সেই অনুযায়ী লোকজন আসে। সেই ক্ষেত্রে এখন লোকের সিরিয়ালটা কম, এখন ভোগান্তি কম হচ্ছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে শুক্রবার দুপুর পর্যন্ত সবশেষ ২৪ ঘন্টায় করোনায় ১০১ জনের মৃত্যু হয়েছে, যা দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এদিন আক্রান্ত হয়েছেন ৪,৪১৭ জন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ফ্রান্সে মহামারী করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে, আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫২ লাখ। এদিকে রমজানের রেস্টুরেন্টে ইফতার সামগ্রী বিক্রি নেই আগের মতো। রোজাদারদের ইফতার আর তারাবি সারতে হচ্ছে বাসাতেই। ফ্রান্সের করোনার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু। মৌটুসী, ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। আমি আপনাকে কিছু পরিসংখ্যান জানিয়ে রাখছি। ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫২,২৪,৩২১ জন, যার মধ্যে মারা গিয়েছেন ১,৪০৪ জন। আমি গেল কয়েকদিনের পরিসংখ্যানও আমি আপনাকে জানিয়ে রাখছি। গেল ১০ই এপ্রিল আক্রান্ত হয়েছেন ৪৩,২৮৪ জন, সেদিন মারা যান ১৭৯ জন। ১১ই এপ্রিল আক্রান্ত হন ৩৪,৮৯৫ জন, সেদিন মারা যান ১৭৬ জন। আর ১২ই এপ্রিল আক্রান্ত হন ৮,৫৩৬ জন এবং মারা যান ৩৮৫ জন। গেল কয়েক সপ্তাহের মধ্যে ১২ই এপ্রিল ছিল সবচেয়ে আক্রান্তের সংখ্যাটি কম, সেদিন আক্রান্ত হন ৮,৫৩৬ জন। তবে সেদিন কিন্তু আবার
মৃতের সংখ্যা আগের 24 ঘন্টার তুলনায় বেড়ে যায়। আগের 24 ঘন্টায় যেখানে ছিল 176 জন, সেদিন কিন্তু 12 এপ্রিল মারা যান 385 জন। আমরা 13 এপ্রিল কিন্তু দেখি আবার বেশ লাফিয়ে কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়ে যায়। সেখানে আক্রান্তের সংখ্যা 39,113 জন, মারা যান 351 জন। 14 এপ্রিল আক্রান্ত হন 43,505 জন, সেদিন মারা যান 303 জন। এবং 15 এপ্রিল আক্রান্ত হন 38,045 জন, মারা যান 302 জন। এবং গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 36,442 জন এবং মারা গিয়েছেন 313 জন। অর্থাৎ আমরা যদি দেখি আক্রান্তের সংখ্যা 30,000, 40,000, 45,000 এরকমই আছে। শুধুমাত্র 12 এপ্রিল ছাড়া প্রায় প্রতিদিনই কিন্তু আক্রান্তের সংখ্যা আমরা বাড়তে দেখেছি। পাশাপাশি যদি ভ্যাকসিন কার্যক্রমের বিষয়টি আমি আপনাকে জানাই, এখন পর্যন্ত গেল বছরের 27 ডিসেম্বর ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছিল এবং এখন পর্যন্ত 1.25 কোটিরও বেশি মানুষ প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন ফ্রান্সে, যা মোট জনসংখ্যার 17% এবং দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন 41 লাখের বেশি মানুষ, যা 6%-এর বেশি। এই পরিস্থিতিতে গেল বৃহস্পতিবার দেশটির সরকারের সংশ্লিষ্টদের সাথে অন্তত 15 জন মেয়র এবং সংশ্লিষ্ট আরো অনেকেই আসলে একটি মত বিনিময় করেছেন এবং সেখান থেকে সরকারের মুখপাত্র জানিয়েছেন যে আগামী মাসের অর্থাৎ মাঝামাঝি সময় গেল বছর খানেকের বেশি সময় ধরে যে বার রেস্টুরেন্ট গুলো বন্ধ রয়েছে সেগুলো খুলে দেওয়া হতে পারে, তবে এগুলো আসলে পরিস্থিতির উপরই নির্ভর করছে। এবং আমরা গেল বছর একইভাবে দেখেছি যে বেশ ধাপে ধাপে আসলে লকডাউন তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ সেখানে সরকারের তরফ থেকে বলা হচ্ছে প্রথম দিকে রেস্টুরেন্ট গুলোর যে সামনের তেরাস, সামনের যে অংশগুলো আছে সেটি খুলে দেওয়া হবে এবং রেস্টুরেন্টের ভিতরের অংশে স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্য সুরক্ষা মেনে হয়তো বা ক্রেতা সাধারণ বসতে পারবেন। একই সাথে সাংস্কৃতিক কথা বলা হচ্ছে, অর্থাৎ থিয়েটার বা সিনেমা হলগুলো আস্তে আস্তে খুলে দেওয়া হবে, বাচ্চাদের স্কুল পর্যায়ক্রমে আসলে সেগুলো খুলে দেওয়ার কথা সরকারের তরফ থেকে বলা হয়েছে। সে কারণে এখন আসলে সবার একটি অপেক্ষা যে আগামী মাসের মাঝামাঝি যেহেতু সরকারের তরফ থেকে বলা হয়েছে যে বার রেস্টুরেন্ট গুলো খুলে দেওয়া হবে, যদি খুলে দেওয়া হয়। এবং সরকার আরেকটি বিষয় জানিয়েছে এখানে যে আগামী মাসে অর্থাৎ এখন যেহেতু গরম পড়ছে, গ্রীষ্মকাল, সে কারণে ক্রেতা সাধারণের উপস্থিতি বাড়বে আস্তে আস্তে এবং করোনার সংক্রমণও হয়তো বা কমবে। সরকার এখানে আরেকটি বিষয় উল্লেখ করেছে যে তারা ভ্যাকসিনের কার্যক্রম বাড়িয়েছে এবং এখন কিন্তু জাতীয় স্টেডিয়াম সহ বিভিন্ন জায়গায় ভ্যাকসিনের প্রদানের কেন্দ্রগুলো খোলা হয়েছে। সরকার বলছে যে একদিকে তারা ভ্যাকসিন কার্যক্রমের বাড়িয়েছে এবং সংক্রমণ রোধ করার জন্য সেদিকেও তারা যথেষ্ট সচেষ্ট রয়েছে এবং নানামুখী আসলে তারা পদক্ষেপ নিচ্ছে। অর্থাৎ দুই দিকেই তার পদক্ষেপ রয়েছে, একদিকে ভ্যাকসিন কার্যক্রমের গতি বাড়ানো হয়েছে, অন্যদিকে সংক্রমণ যাতে কমানো যায় সেই লক্ষ্যে সরকারের তরফ থেকে কাজ করছে। আজকে কিন্তু পঞ্চম দিনে ফ্রান্সে রমাদান শুরু হয়েছে। আমরা এই 5 দিনের বিষয় যদি বলি, আমরা অন্যান্য সময় যেটি দেখেছি, যদিও এটি দ্বিতীয়বারের মতো করোনাকে সাথে নিয়ে এই ফ্রান্সের রোজাদাররা এবার তাদের সিয়াম পালন করছেন, তবে এবারও কিন্তু যথারীতি ঘরেই তারা তারাবির নামাজ কিংবা ইফতার সারতে হচ্ছে। তো মোটামুটি এই ছিল এখন পর্যন্ত ফ্রান্সে প্যারিস থেকে আমার কাছে করোনা নিয়ে সর্বশেষ। প্যারিস থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। অবশেষে আলোর মুখ দেখেছে ডিএনসিসির কোভিড হাসপাতাল। সব ঠিক থাকলে রোববারই চালু হবে কোভিডের জন্য দেশের প্রথম বিশেষায়িত হাসপাতাল। প্রাথমিকভাবে 20টি আইসিইউ ও 150 সাধারণ শয্যা নিয়ে যাত্রা শুরু করলেও এটি হবে 1000 শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল। চলছে শেষ মুহূর্তের ঝালাইয়ের কাজ। তৈরি সেন্ট্রাল অক্সিজেন লাইন, এরই মধ্যে 10টি এসডিও আর 10টি আইসিইউ শয্যা পুরোপুরি প্রস্তুত সাধারণ ওয়ার্ডও। এসে গেছে 200 আইসিইউ বেড, অপেক্ষা আনুষ্ঠানিকতার। অথচ প্রথম ধাক্কা সামলাতেই তৈরি ছিল ডিএনসিসির এই আইসোলেশন সেন্টার। তবে দ্বিতীয় ধাক্কার 1.5 মাসেও কেন চালু হলো না, এমন প্রশ্নের জবাবে মেয়র জানালেন কেবল আইসোলেশন সেন্টার নয়, এটিকে পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে গড়ে তোলা হচ্ছে। সিটি কর্পোরেশনের জায়গা ছিল দোকানের জন্য, এটা কিন্তু রূপান্তরিত করতে হচ্ছে হাসপাতালের জন্য। কাজে এখানে ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু অনেকগুলো কাজ কিন্তু করতে হচ্ছে। 800 সাধারণ শয্যা, 200 এসডিও আর আইসিইউ বেড, সব ঠিক থাকলে রোববারই আংশিক চালু হচ্ছে দেশের প্রথম কোভিড হাসপাতাল। এরপর মে মাসের মধ্যেই পুরোপুরি চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন হাসপাতাল পরিচালক। 18 তারিখে আমরা একটা ডেট ফিক্স করেছি। 212টার মতো কিন্তু আমাদের আইসিইউ সাপোর্টেড
করোনা আইসিইউ সাপোর্টেড ফ্যাসিলিটিস আমার এখানে থাকছে, হাই ফ্লো নেজাল ক্যানুলা এবং সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম। ইমার্জেন্সি ওয়ার্ডে মানে 30 মেল এবং 20 ফিমেল পেশেন্ট আমি ইমার্জেন্সি পেশেন্টদের হ্যান্ডেল করতে পারবো। আপাতত এটি করোনা হাসপাতাল হিসেবেই চালু থাকবে, পরে প্রয়োজনে জেনারেল হাসপাতালে রূপান্তর করা হবে। করোনার দ্বিতীয় ধাক্কা সামনে নিতে যখন হিমশিম খাচ্ছে গোটা দেশ, হাসপাতালে হাসপাতালে একটি আইসিইউ কিংবা সাধারণ শয্যার জন্য হাহাকার, ঠিক তখনই এমন দৃশ্য কিছুটা হলেও স্বস্তির যোগান দেয়। আর তাই এই হাসপাতালটি দ্রুত পূর্ণাঙ্গ রূপে চালুর দাবি সাধারণ মানুষের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবের রিয়াদগামী বাংলাদেশ বিমানের প্রথম বিশেষ ফ্লাইটটি বাতিল হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা কয়েকশো প্রবাসী। তারা সেখানে বিক্ষোভও করেন। যাত্রীরা বলছেন এতে তাদের কর্মস্থলে যাওয়া নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হলো। তবে বিমান কর্মকর্তারা জানান রিয়াদে অবতরণের অনুমতি না পাওয়ার কারণেই বাতিল করতে হয়েছে ফ্লাইট। প্রবাসী কর্মীদের কথা চিন্তা করে লকডাউনের মধ্যেই শনিবার সকাল থেকে 5টি দেশের সঙ্গে বিশেষ ফ্লাইটের সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী এদিন সকাল 6টা 20 রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। তাই লকডাউনের কঠোর বিধিনিষেধ পেরিয়ে বিমানবন্দরে উপস্থিত শত শত প্রবাসী। কিন্তু আবারও নতুন জটিলতায় পড়তে হলো তাদের। কোভিড সনদ, ভিসা, পাসপোর্ট সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্ধারিত সময়ে বিমানবন্দরে এসে জানতে পারলেন বাতিল করা হয়েছে বিশেষ ফ্লাইট। আর তাতে কেউ কেউ ফেটে পড়েন ক্ষোভে, কেউ আবার হতাশায় দিশেহারা। 1,20,000 টাকা টিকিট কিনা আজকে আমাদেরকে এখানে দাঁড়া করে রাখছে। অনুমোদন যদি না পাইতেন তাহলে আমাদেরকে টিকিট কেন দিলেন? আমাদের অর্থ কেন ব্যয় করালেন? আমাদেরকে কেন হয়রানি করলেন? 3বার চেক করাইছে, 3বার ফ্লাইট ক্যান্সেল করাইছে। এজেন্সি যে লোক আছে সে কথা না বললে বলো যে এটা আর ফোন দেন না, আপনি বাসায় চলে যান বিমান না পেলে। সারাদিন দৌড়াদৌড়ি করে করোনা টেস্ট করলাম, সেই সন্ধ্যা থেকে এখানে বসে রয়েছি। ফ্লাইট হবে 2-2.5 ঘন্টা পরে, এখন বলতেছে আমাদের ফ্লাইট হবে না। এগুলো কি সবই কি খেলা করতেছে তারা আমাদের নিয়ে? মানে আমরা কি মানুষ না? বিশেষ ফ্লাইটে যাদের যাত্রা করার কথা ছিল তাদের প্রায় সবারই ভিসার মেয়াদ শেষের দিকে। ফ্লাইট বাতিল খবরে তাই অনেকের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায়। সামনে বাচ্চা কাচ্চা নিয়ে কেমনে চলবো? সব তো টাকা পয়সা শেষ, টিকিটটা কাটতে তারারই কি দরকার? যদি না নেয় তো আগে থেকে বন্ধ করে দিত। জমিন বিক্রি করছে, সবকিছু করে নিশ্চয় আমরা আসছি। আমাদের পাসপোর্টে ভিসার মেয়াদ নাই, এই দায়িত্ব কে নেবে? জীবন মরণের প্রশ্ন দাঁড়াই আছে এখানে। আমাদের চাকরির লাইবিলিটিটা কে নেবে? আমাদের ভিসার লাইবিলিটিটা কে নেবে? বিমান কর্মকর্তারা জানালেন সৌদি আরবে অবতরণের অনুমতি না পাওয়ার কারণেই বাতিল করতে হয়েছে বিশেষ ফ্লাইট। আমাকে আপনার সাথে কথা বলতে হলে পারমিশনের প্রয়োজন পড়বে। আমি চাকরি করি, আমার পারমিশন ছাড়া কথা বলবো না। লাস্ট মুহূর্তে রিয়াদ আমাদের স্লট পারমিশন দেয়নি, প্লিজ এই কারণে আমরা ফ্লাইট দিতে পারছি না। যেসব রেমিটেন্স যোদ্ধার বিমানে চেপে কর্মস্থলে যাওয়ার কথা ছিল তাদেরই বাসে করে নিয়ে যাওয়া হয় হোটেলে। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন। মৌটুসী, যদি আসলে বলতে যাই যে বিশেষ ফ্লাইট চালু করা হয়েছিল 5টি দেশের 8টি শহরের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী কর্মীদের কথা বিবেচনা করে, সেটি কিন্তু বলা যায় যে বাস্তব যে চিত্র সেটি কিন্তু যে আশা জায়গা নিয়ে যে একটি উদ্যোগ সরকার নিয়েছিল, বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আজকে রাতের বেলায় সৌদি প্রবাসী যারা রয়েছেন তারা এই বিমানবন্দরে বিক্ষোভ করেছেন, কারণ রিয়াদগামী যে ফ্লাইটটি সেটি আসলে বাতিল করা হয়েছে এবং অন্য যে দেশগুলো রয়েছে এবং সিঙ্গাপুর কিংবা কাতার সেসব দেশের সঙ্গেও যে বিশেষ ফ্লাইট সেগুলো কিন্তু বাতিল করা হয়েছে। তো সেই জায়গাতে কিন্তু প্রবাসীদের মধ্যে এক ধরনের মানে অনিশ্চয়তা, দুশ্চিন্তা কাজ করছে, কারণ অনেকের যেটি দেখা যাচ্ছে যে তারা কবে যেতে পারবেন কি পারবেন না সে নিয়ে যেমন তারা একটি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, ঠিকভাবে অন্যদিকে তাদের যে অনেকের দেখা যাচ্ছে যে ভিসার মেয়াদ শেষ, সেই জায়গাতে তারা আদৌ তাদের যে ভবিষ্যৎ কর্মজীবিকা সেটা নিয়েও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমার সঙ্গে একজন প্রবাসী রয়েছেন, তিনি সম্ভবত সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে এবং তিনি সম্ভবত যে সিঙ্গাপুরগামী ফ্লাইটের জন্য মানে তিনি টিকিট কেটেছিলেন। আমি যদি একটু জানতে চাই আপনি কোন ফ্লাইটের জন্য আসলে আপনার টিকিটটা কাটা হয়েছিল? আমি গতকালকে বাসা থেকে নিউজ পাইছিলাম যে 5টা দেশে বিশেষভাবে ফ্লাইট যাবে, এই জন্য আমি সিঙ্গাপুরে ঢাকাতে গতকালকে আসছি। আসার পরে আমি ইমার্জেন্সিভাবে করোনা টেস্ট করাইছি, করার পরে
তারপরে আজকে সকালবেলা আমি বাংলাদেশে এই এয়ারপোর্টে আসার পরে দেখতেছি যে ফ্লাইট ক্যান্সেল। আপনি তো আগে তো এইভাবে আমাকে কখনো জানানো হয়নি যে ফ্লাইট ক্যান্সেল। আপনি মানে কোন এয়ারলাইন্সের ফ্লাইট কেটেছেন? বাংলাদেশ এয়ারলাইন্সে। বাংলাদেশ বিমান বাংলাদেশ। হ্যাঁ। আচ্ছা, তো এই যে ফ্লাইট যেটি আসলে যে মানে বাতিল হলো, তাতে আসলে কি যে আপনার মানে কর্মক্ষেত্রের ক্ষেত্রে কি কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে? অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিঙ্গাপুর এখন যাইতে হলে এখন অ্যান্টি অ্যাপ্রুভ যে একটা পেপার লাগে, এই পেপারটা হচ্ছে আমার 3 দিনের ডেট আছে। তা আজকে হচ্ছে 17 তারিখ, আজকে লাস্ট ডেট। এই পেপারটা আজকে যদি না যাইতে পারি তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। আর এই পেপারটা নিতে নর্মালি 1 মাস 1.5 মাস 2 মাস সময় লাগে। এটা অনেক সমস্যা। মানে এর ফলে কি আপনার কর্মক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে? অনেক সমস্যা। আর মানে সেই প্রভাবটা কিরকম? প্রভাবটা কিরকম? টাকার সমস্যা। আমাদের সঙ্গে আরেকজন প্রবাসী সম্ভবত রয়েছেন। আপনি কি মানে আপনি কোন দেশে যাওয়ার জন্য এখানে? সিঙ্গাপুর যাওয়ার জন্য আসছে। আচ্ছা, মানে আপনার ফ্লাইট কয়টায় ছাড়ার কথা ছিল? আমরা যতটুকু জানি যে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট 8টা 20 মিনিটে ছাড়ার কথা ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আপনি কি সেই ফ্লাইটেই? আমি সেই ফ্লাইটে যাওয়ার জন্য আসছিলাম। আচ্ছা, তারপরে সে কি জানতে পারলেন? তারপরে এখানে আমি গতকালকে আমি আসছি, জানেনই তো এখন লকডাউনের মধ্যে খুব কষ্ট করে আসছি। অনেক সময় রিক্সায় বা আসতে হয়, গাড়ি ঘোড়া সব বন্ধ, অনেক সময় হেঁটেও আসতে হয়। গতকালকে আইসা আমি এখানে এক হোটেলে ছিলাম। হোটেলে থাকার পরে সকালে যখন ফ্লাইটের সময় অনুযায়ী আসছি, আসার পর দেখি যে এই স্ক্রিনে দেখানো নাম্বারের দিকে যে সিঙ্গাপুর ফ্লাইট বাতিল, ক্যান্সেল করা হয়েছে। এখন কখন ছাড়বে সেটাও কোনো নিশ্চয়তা নাই। তো এই যে মানে বিশেষ ফ্লাইট যেটি আসলে যাওয়ার কথা ছিল, সেই ফ্লাইটটি বাতিল করা হয়েছে, সেটা আসলে যে আপনার কর্মক্ষেত্রের ক্ষেত্রে বা মানে আপনার দিক থেকে কোনো অনিশ্চয়তা কিংবা ভোগান্তি? সেটা ভোগান্তি তো অবশ্যই 100% ভোগান্তি। কারণ হলো সিঙ্গাপুরে এখন যেতে হলে একটা এন্ট্রি অ্যাপ্রুভাল পাস নিতে হয় সিঙ্গাপুর গভর্নমেন্টের কাছ থেকে। এটা কোম্পানি অ্যাপ্লাই করে নিতে হয়। এটা ধরেন যে একবার অ্যাপ্লাই করলে দেয় না, দ্বিতীয়বার আমার জন্য 7-8 বার অ্যাপ্লাই করছে। 7-8 বার অ্যাপ্লাই করার পরে আমি অ্যাপ্রুভাল পাইছি 17 তারিখ। আজকে যদি আমি না যাই, আমি এবার কবে অ্যাপ্রুভাল পাবো এটার কোনো নিশ্চয়তা নাই। আমি যেতে পারবো কি পারবো না এটাও নিয়েও ভোগান্তির মধ্যে আছি। আমি গত লকডাউনে আসছি, আসার পর থেকে আজ পর্যন্ত শুনতেছি যে ভিসা হয়েছে, এন্ট্রি অ্যাপ্রুভ হয় নাই। অনেক দীর্ঘ অপেক্ষা করার পরে আমি এন্ট্রি অ্যাপ্রুভটা পাইছিলাম। সোনার হরিণ বলতে পারেন, এন্ট্রি অ্যাপ্রুভ পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। এটা পাইছিলাম, কিন্তু এই ফ্লাইট বাতিলের কারণে যেতে পারলাম না। কিন্তু ফ্লাইট কেন বাতিল হয়েছে সেটা কি আপনারা মানে জানার চেষ্টা করেছেন, কিংবা কর্তৃপক্ষের সঙ্গে সেই বিষয়ে কি আপনারা মানে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা, কিংবা তাদের বক্তব্য কি আপনারা পেয়েছেন কিনা? না, তাদের এখনো কোনো বক্তব্য পাই নাই। আমি চেষ্টা করছি কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। মানে আপনি জানেন না তাহলে কেন আপনার ফ্লাইট বাতিল হয়েছে? না, এটা আমি জানি না কেন ফ্লাইট বাতিল হয়েছে। তো আসলে মটসি, যেমনটা আমরা কয়েকজন প্রবাসীর সঙ্গে কথা বলেছিলাম, তারা নিজেরও আসলে যে একটা ধোঁয়াশার মধ্যে রয়েছেন যে এই বিশেষ ফ্লাইট যেটি আসলে যে অনেক মানে সরকারের বেশ কয়েকটি সংস্থার সমন্বয়ে বেশ কয়েক দফা মিটিংয়ের পরে কিন্তু এই বিশেষ ফ্লাইটের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তীতে আসলে যে এখন এই বিশেষ ফ্লাইট বাতিল করা হয়েছে, এই বিশেষ ফ্লাইট বাতিল হওয়ার সে কারণটা কি সেটিও আসলে যে যারা প্রবাসী রয়েছেন তাদের কাছে অস্পষ্ট রয়েছে। যদিও রাতে যেই রিয়াদগামী যে ফ্লাইটটি ছিল, বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি, সেটির জন্য বিমান বাংলাদেশের একজন কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছিলেন যে রিয়াদে সেই বাংলাদেশ বিমানের যে বিশেষ ফ্লাইট সেটি আসলে যে যাওয়ার জন্য তারা আসলে যে বিমান বাংলাদেশের যে বিশেষ ফ্লাইটটি অবতরণের জন্য রিয়াদ থেকে কোনো অনুমোদন পাওয়া যায়নি। অনুমতি না পাওয়ার কারণেই কিন্তু সেই ফ্লাইটটি বাতিল করা হয়েছে। তবে সার্বিকভাবে আমরা আসলে যেটি দেখেছি যে যারা প্রবাসী রয়েছেন তাদেরকে নানা ধরনের আসলে ভোগান্তি পড়তে হয়েছে এই যে মানে বিশেষ ফ্লাইট সংক্রান্ত যে জটিলতাগুলো তৈরি হয়েছে। কারণ আপনারা জানেন যে প্রবাসী যারা রয়েছেন তাদেরকে আসলে যে দেশের বাইরে যেতে হলে তাদেরকে কোভিড-19 পরীক্ষা করাতে হয়, এবং সেই কোভিড-19 পরীক্ষাটাও আসলে যে তাদেরকে তড়িঘড়ি করাতে গিয়ে অনেককে দেখা যাচ্ছিল যে তারা সরকারি যে পরীক্ষাগারগুলো রয়েছে সেগুলোতে না গিয়ে তারা যেন দ্রুত পরীক্ষার ফলাফল পেতে পারেন সেজন্য তাদেরকে বেসরকারি যে কেন্দ্রগুলো রয়েছে সেইগুলোতে তাদের যেতে হয়েছে। কোনো কোনো কেন্দ্রে 4000 বা কিংবা তার আশেপাশের বা আরও বেশি পরিমাণ টাকা দিয়ে তাদেরকে সে পরীক্ষা করাতে হয়েছে। কিন্তু তারা যখন আসলে বিমানবন্দরে এসেছিলেন তারা ভেবেছিলেন যে যেতে পারবেন, এবং তাদের অনেক
অনেককেই কিন্তু যে সংশ্লিষ্ট দেশে যাওয়ার জন্য যে অনুমতি সেটিও আসলে যে শেষের দিকে ছিল। তো সেই বিষয়াশয়গুলো নিয়ে যখন আসলে যে এই বিশেষ ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, সেই জন্য কিন্তু তাদের মধ্যে তারা আবার কবে সে দেশগুলোতে যেতে পারবেন সেই নিয়ে যেমন তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে, ঠিক অন্যদিকে তারা যেতে পারলেও আসলে যে তাদের যে কর্মক্ষেত্রে আসলে যোগদানের বিষয়টি এবং যে কাজে যোগদানের বিষয়টি সেগুলো নিয়েও কিন্তু তাদের মধ্যে নানা ধরনের সংশয় এবং যে সন্দেহ রয়ে গেছে। অনেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন তুলেছেন, বিশেষ করে যারা সৌদি প্রবাসী ছিলেন তারা কিন্তু রাতের বেলা এই বিমানবন্দরে বিক্ষোভ করেছিলেন এবং তারা বিমানের যে কর্মী রয়েছেন, বিমান বাংলাদেশের যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে আমরা দেখেছি যে তাদের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তারা অনেকে আসলে যে জানার চেষ্টা করেছেন, তাদের জিজ্ঞাসা ছিল, তাদের প্রশ্ন ছিল যে বিমান বাংলাদেশ যদি জেনে থাকে যে তাদের এই ফ্লাইটটি বাতিল করা হয়েছে তাহলে যাত্রা শুরুর কেবলমাত্র 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে কেবলমাত্র তাদেরকে কেন জানানো হচ্ছে। আমরা যদি আপনাকে একটু জানাতে চাই যে আজকে এখন তো আমরা যেটা দেখছি যে ঘড়িতে 6:22 মতন বাজে, তো ঠিক এই সময়ই কিন্তু এই যে প্রথম যে বিশেষ ফ্লাইটটি সেটি আসলে যে রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে ফ্লাইটটি রাতের বেলায় যে সৌদি প্রবাসী যারা ছিলেন তারা বিমানবন্দরে এসে তারা জানতে পারলেন আসলে যে ফ্লাইটটি বাতিল করা হয়েছে। সেটি নিয়ে কিন্তু তারা ক্ষোভে বিক্ষোভে তারা প্রশ্ন তুলেছেন যে বিমান বাংলাদেশ কেন তাদেরকে এই মাত্র 2-3 ঘন্টা আগে তারা যখন বিমানবন্দরে এসেছেন তখন কেন তাদেরকে জানানো হলো, আগে কেন জানানো হয়নি যে অনুমোদনটি বাতিল করা হয়েছে। অন্যদিকে আমরা এখানে আসার পর যেটি জানতে পারলাম যে কাতার এবং সিঙ্গাপুরগামী বেশ কয়েকটি বিশেষ ফ্লাইট বাতিল করা হয়েছে। কেবলমাত্র কিছুক্ষণ আগে ওমানগামী যে বিশেষ ফ্লাইটটি যেটি আসলে যে 9:20 ছাড়ার কথা রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেটি ছেড়ে যেতে পারে বলেই কিন্তু যে সম্ভাবনা জাগছে। তো এই ছিল আসলে আমার কাছে সবশেষ খবরাখবর। মৌটুসি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। ভোরের সময় আরও থাকছে প্রতারণার অভিনব কৌশল, দুদকের ম্যাগাজিনে বিজ্ঞাপনের নামে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাৎ, প্যাড নকল করে পাঠানো হতো চিঠি, দম্পতি গ্রেফতার। করোনা সংক্রমণ ঠেকাতে এক মসজিদে সর্বোচ্চ 20 জন নিয়ে নামাজ আদায় করতে হবে, ধর্ম মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে মনে করেন মুসল্লিরা। মসজিদের আয়তন অনুসারে জামাতে মুসল্লির সংখ্যা নির্ধারণের পরামর্শ দিয়ে ইসলামী চিন্তাবিদরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। শাকির আহমেদের রিপোর্ট। করোনা অতিমারির ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে লকডাউন চলাকালীন মসজিদে 5 ওয়াক্ত ও তারাবির নামাজে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও মুসল্লি সহ সর্বোচ্চ 20 জন একসাথে নামাজ আদায় করতে পারবে বলে নির্দেশনা জারি করে ধর্ম মন্ত্রণালয়। মুসল্লিদের দাবি, ঢালাওভাবে এমন সিদ্ধান্তে জামাতে নামাজ আদায় থেকে বঞ্চিত হচ্ছেন তারা বলছেন মসজিদের ধারণ ক্ষমতা বিবেচনা না করে সব আয়তনের মসজিদের জন্য মুসল্লির একই সংখ্যা নির্ধারণ করা গ্রহণযোগ্য নয়। স্বাস্থ্যবিধি মেনে অনেক মসজিদে পর্যাপ্ত জায়গা থাকার পরও নামাজ আদায় থেকে বঞ্চিত হচ্ছেন মুসল্লিরা। রমজান মাস মুসল্লিরা আসবেই, সেখানে তো কোনো লিমিট করে এখানে তো মসজিদের 20 জন দিয়ে এটা তো কোনোভাবেই সম্ভব না। এটা বিভিন্ন মসজিদে 20 জন নিয়ে মারামারি গ্যাঞ্জাম অনেক হচ্ছে। সবাই মাস্ক নিয়ে করলে নামাজ পড়লে আমার মনে হয় এটা সবার জন্য ভালো হতো। মসজিদের আয়তন অনুসারে মুসল্লির সংখ্যা নির্ধারণের দাবি তাদের। আয়তন অনুসারেই এটা নির্ধারিত করা উচিত, 3 ফিট দূরত্ব মেনটেন করা, এটাই মনে হয় সবচেয়ে বেটার হতো। চিন্তা ভাবনা করা উচিত ছিল যে কোন মসজিদের কতটা স্পেস আছে, স্পেস অনুসারে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে দেওয়া উচিত। ইসলামী চিন্তাবিদরা এ ধরনের সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় দাবি করে তা বিবেচনার দাবি জানিয়েছেন। এই সিদ্ধান্তটা বাস্তবসম্মত নয়, কেননা প্রতিটা মসজিদই দেশের আয়তন সমান না। বাইতুল মুকাররম মসজিদে হাজার হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করেন। এখানে স্বাস্থ্যবিধি মেনে উল্লেখযোগ্য পরিমাণ মুসল্লিরা এখনো নামাজ পড়তে পারে। এইটা আরো আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত তাদের নেওয়া উচিত ছিল। এছাড়া রমজান মাসে রোজাদারদের ইবাদতে আগ্রহের বিষয়টি গুরুত্ব দিয়ে এ বিষয়ে দ্রুত যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের দাবি মুসল্লি ও ইসলামী চিন্তাবিদদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
মালয়েশিয়ায় আবারও বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে ঈদ কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করে কঠোর স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এসব বিষয়ে জানাতে কুয়ালালামপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। শুভ সকাল মৌটুসি। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়ায় রমজান আসার পর থেকে কিন্তু ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে। আপনি জানেন যে বর্তমানে মালয়েশিয়ায় কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার চলছে, অর্থাৎ চলাচলের উপর নিষেধাজ্ঞা রয়েছে, যা আগামী 28 এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। এর পাশাপাশি জনসাধারণের জন্য অন্তরাজ্য ভ্রমণের উপর যে নিষেধাজ্ঞা ছিল তা কিন্তু এখনো আগের মতোই বহাল রয়েছে। তবে বিশেষ কোনো প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতিক্রমে চাইলে রাজ্যগুলোতে ভ্রমণ করতে পারবে। এছাড়া এখানকার সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক ভাবে খুলে দেওয়া হয়েছে। তবে সরকারের দেওয়া যে নিষেধাজ্ঞাগুলো, যে বিধিনিষেধগুলো রয়েছে তা মেনেই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছে। আপনি জানেন যে মালয়েশিয়ায় আজ রমজানের ৫ম দিন চলছে, আর এই রমজান উপলক্ষে আমি বেশ কিছু মার্কেটগুলোতে দেখেছি যে তারা বিভিন্ন পণ্যের উপর সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। আর এই কারণেই অনেক প্রবাসীরা তাদের কাজ শেষে বাসায় ফেরার পথে প্রতিদিনই সামাজিক দূরত্ব বজায় রেখে যে যার মতো করে পণ্য ক্রয় করছেন। মৌটুসি, আপনাকে একটি বিষয়ে জানিয়ে রাখি, আপনি জানেন যে বর্তমানে মালয়েশিয়ায় রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় অবৈধ বিদেশিদের বৈধকরণ চলছে, যা চলবে আগামী 30 জুন পর্যন্ত। আর এই বৈধকরণ থেকে কোনো প্রবাসী যেন বাদ না পড়ে, তারই লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সম্প্রতি চাকুরির খোঁজ নামে একটি পোর্টালের উদ্বোধন করা হয়েছে। আর এই পোর্টালটি চালুর পর থেকেই প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক সাড়াও আমরা দেখতে পেয়েছি। তবে এই জব পোর্টাল চালুর বিষয়ে গত বৃহস্পতিবার মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, বাংলাদেশ হাইকমিশন এ বিষয়ে মানব সম্পদ মন্ত্রণালয়কে অতিবাহিত করেনি। তাতে হাইকমিশন দায়িত্বহীনতার পরিচয় দিয়ে বলে মন্তব্য করেন তিনি। আর এই মন্ত্রীর এমন বক্তব্যের জবাবে হাইকমিশনার জানান যে এই বৈধকরণ প্রক্রিয়ায় সফল করতে অভিবাসন বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠক করেছে হাইকমিশন। আর এই চলমান প্রক্রিয়াটি মূলত সফল করতেই সহযোগিতাটাও চাওয়া হয় ওই বৈঠকের মধ্যে। আর এই কারণে জব পোর্টালটি বাংলাদেশ হাইকমিশন তাদের দায়িত্ববোধ থেকেই এই মালয়েশিয়ায় কর্মরত বিদেশিদের কল্যাণে কোনো তৃতীয় পক্ষ ছাড়াই এই পোর্টালটি চালু করা হয়েছে বলে জানান হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার। অন্যদিকে মৌটুসি, আপনার মাধ্যমে দর্শকদের আমি আরেকটি বিষয়ে জানিয়ে রাখতে চাই, সেটি হলো করোনাকালীন সময়ে বাংলাদেশ সহ অন্যান্য দেশের যে বিদেশি কর্মীরা ছুটিতে গিয়ে আটকা পড়েছে, তারা বর্তমানে তাদের মালিক পক্ষের মাধ্যমে মালয়েশিয়ায় শত শত কর্মী কিন্তু প্রবেশ করতে শুরু করেছে। আর এই কারণে আমি বলবো, যেসব প্রবাসী বাংলাদেশি এখনো বাংলাদেশে রয়েছে তারা মালিক পক্ষের মাধ্যমে মালয়েশিয়ায়, আমি বলবো যে মালিক পক্ষের মাধ্যমে তাদের সাথে মালিক পক্ষের মাধ্যমে যোগাযোগ করে তারপর মালিক পক্ষ যে প্রক্রিয়াগুলো রয়েছে তা শেষ করার মাধ্যমেই তাদের প্রবেশের অনুমতি ব্যবস্থা করবে। তো এছাড়া আমি মালয়েশিয়ায় করোনা সম্পর্কে আপনাকে একটু বলে রাখি, গত 24 ঘন্টায় মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছে 2,551 জন এবং মৃত্যু হয়েছে 2 জনের। আর সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত 3,70,528 জন এবং মৃত্যুবরণ করেছে 1,365 জনে। তো মোটামুটি এই ছিল আমার কাছে মালয়েশিয়ার সবশেষ খবর। মৌটুসি। কুয়ালালামপুর থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। প্রিন্টিং মেশিন দিয়ে করোনা পরীক্ষার কিটে বাড়ানো হচ্ছে মেয়াদ। শুধু করোনাই নয়, রাজধানীর 3টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুরারোগ্য রোগের ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ মেডিকেল কিট ও রিএজেন্ট জব্দ করেছে র্যাব। এ সময় গ্রেফতার করা হয় জালিয়াত চক্রের 9 জনকে। এই মেশিনের সাহায্যে প্যাকেটের কাভারে বসানো হয় নতুন মেয়াদ। কোভিড-19 পরীক্ষার কিট সহ রয়েছে ক্যান্সার, এইডসের মতো রোগ পরীক্ষার কিটও রয়েছে নানান রিএজেন্ট। বেশিরভাগ টেস্ট কিট এবং রিএজেন্টই মেয়াদ উত্তীর্ণ অথবা দ্রুত এগুলোর মেয়াদ শেষ হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার লালমাটিয়ার বায়োল্যাব ইন্টারন্যাশনাল এবং বনানীতে তাদের সহযোগী প্রতিষ্ঠান এক্সন টেকনোলজি অ্যান্ড সার্ভিস লিমিটেড ও হাইটেক হেলথ কেয়ার লিমিটেডে অভিযান চালানো হয়। আসামিরা পারস্পরিক যোগ সাজশে ইতোমধ্যেই মেয়াদ উত্তীর্ণ এবং সহসা মেয়াদ উত্তীর্ণ হবে এরকম টেস্ট কিট ও রিয়েজেন্ট সমূহ দেশি বিদেশি আমদানিকারক ও সরবরাহকারীদের নিকট থেকে অতি স্বল্প মূল্যে সংগ্রহ করে এবং পুনরায় তাতে বর্ধিত মেয়াদ বিশেষ মুদ্রণ যন্ত্রের সাহায্যে বা মুদ্রণ টেম্পারিংয়ের মাধ্যমে এই সকল টেস্টিং কিট ও রিয়েজেন্ট সমূহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে। বায়োল্যাব ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ শামীম মোল্লা, ম্যানেজার মোহাম্মদ শহীদুল আলম এবং এক্সন টেকনোলজিস অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান, হাইটেক হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মোস্তফা কামাল সহ 9 জনকে গ্রেফতার করে র্যাব। সবগুলোই ভেজাল অথবা মেয়াদ উত্তীর্ণ অথবা অননুমোদিত অথবা নতুন করে টেম্পারকৃত বা নতুন করে মেয়াদ বাড়িয়ে তা প্রিন্ট করা। এসব পরীক্ষা কিট ও রিয়েজেন্ট কোন প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করত সেই ব্যাপারে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে বলেও র্যাব জানায়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনায় আক্রান্ত বেগম জিয়ার সিটি স্ক্যানের রিপোর্টে তার ফুসফুসে সামান্য সংক্রমণ পাওয়া গেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। শুক্রবার রাতে ফোনে সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেন ডাক্তার আল মামুন। তিনি জানান, বৃহস্পতিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের সিটি স্ক্যান করানো হয়। এরপর শুক্রবারে রিপোর্ট তার হাতে পান। সেখানে তার ফুসফুসে খুবই সামান্য সংক্রমণের উপস্থিতি পেয়েছেন। শুক্রবারও প্রতিদিনের মতো রুটিন চেকআপের জন্য মেডিকেল টিম বেগম জিয়ার গুলশানের বাসভবনে যায়। গত 10 এপ্রিল করোনায় আক্রান্ত হন বেগম জিয়া। এই যে পূর্ণাঙ্গ সিটি স্ক্যানের যে পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে এসেছে, সেখানে খুবই অল্প পরিমাণ সংক্রমণ, অল্প পরিমাণ। ট্রিটমেন্ট প্রোটোকল কিছুটা চেঞ্জ করছি, তো চেঞ্জ করে ওগুলো আমরা তো শুরু করছি, এই জন্য আমরা সাথে মধ্যে ছিলাম। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণার পর মেহেরপুরের বৈদ্যনাথ তলায় বর্তমান মুজিবনগরের 17 এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয়। এই সরকারের সদস্যদের গার্ড অব অনার দেয়া আনসারদের কাছে এখনও জলজলে স্মৃতিময় দিনটি। তবে নতুন করে যাচাই বাছাই করার খবরে বিব্রত তারা। এই ইতিহাস বিশ্বব্যাপী আরও ছড়িয়ে দেওয়ার দাবি দর্শনার্থীদের। মাহফুজ মামুনের তথ্য ও ছবিতে রিপোর্ট। মেহেরপুরের মুজিবনগরে 80 একরের বিশাল আয়তনের ক্যানভাসে তুলে ধরা হয়েছে ইতিহাসের অনেক নিদর্শন। দেশের প্রথম সরকারের শপথ অনুষ্ঠান এখানেই হয়। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সম্মাননা জানান 12 জন আনসার সদস্য। জীবিত 3 জন সময় পেলেই চলে আসেন স্মৃতির মিনারে। এত আনুষ্ঠানিকতা ও অবদানের পরেও কর্তৃপক্ষের নতুন এক পদক্ষেপে আক্ষেপ জন্ম নিয়েছে তাদের মনে। আমাদের কিছু জমি দিলেন, কিন্তু ওই জমি 12 জনকে দিলেন, 6 জন পেয়েছি, 6 জন পাইনি। আমরা গার্ড অব অনার প্রদান করেছি, এইটা প্রমাণ তো আমার সরকারই আমাদের দিয়েছে। আমার সরকার এগুলি দেওয়ার পরেও এইটা কেন আসলো? এখন যদি আমাদের ওই ভাঙচুর হয়ে যায়, বাদ দেয়, আর দেশবাসীর লোক কি বলবে? আপনারা সাংবাদিক, আপনারাই বা কি বলবেন? বলবি চাচারা ভুয়া। প্রায় সারা বছরই দর্শনার্থীরা আসেন মুজিবনগরে। নিজ চোখে দেখে জানতে পারেন মুক্তিযুদ্ধের ইতিহাস। সম্প্রসারিত প্রকল্প হাতে নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। হেঁটে বেড়ালাম, এগুলো দেখলাম, এটাই না, আমাদের যেন সেই চেতনাটা আমাদের মধ্যে থাকে। আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার বিনা বেতনে আছি। ডিপিপি প্রণয়নের কাজ চলছে। এখানে পর্যটকরা এসে মহান মুক্তিযুদ্ধের তথ্যগুলো আছে, সেটি খুব সহজেই পাবেন। দিনগুলো হারিয়ে গেলেও হারায়নি স্মৃতি। ছবিগুলো বুকে আঁকড়ে ধরে এখন যে তৃপ্তি, সেদিন তা এসেছিল দেশের প্রথম সরকারকে সম্মাননা জানিয়ে ও দেশ মাতৃকার জন্য অস্ত্র হাতে তুলে নিয়ে। সময় সংবাদ, মেহেরপুর। লকডাউনেও স্বাস্থ্যবিধি মেনে 3 শিফটে চলছে মেট্রো রেলের কাজ। দিনরাত বিরামহীন কাজ চলছে। শিগগিরই মূল অবকাঠামোর শেষ হওয়া অংশের রাস্তার ব্যারিকেড তুলে দিয়ে নিচের রাস্তা প্রসারিত করা হবে বলেও জানান প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। রাশেদ লিমনের রিপোর্ট। তখন মধ্যরাত, চলছে স্টেশন 9-এর ঢালাইয়ের কাজ। লকডাউনের মধ্যেও দিনরাত একাকার এই মহাযজ্ঞে।
এরই মধ্যে আবার করোনার থাবা। তবে নিজেদের আইসোলেশন সেন্টার আর নিয়মিত স্ক্রিনিং এর মাধ্যমে এখানে কাজ চলছে সমান তালে। 24 ঘন্টা চালু রাখতে 3 শিফটই হচ্ছে কাজ। পরিবর্তন না এনে আমাদের ওয়ার্ক প্ল্যান অনুযায়ী যে কাজটা আছে সেই কাজটা অব্যাহত থাকবে। শিফটে শিফটে কাজ হচ্ছে, অর্থাৎ স্ক্রিনিং করে যেই গ্রুপটাকে আমরা পেয়েছি সেই গ্রুপটাই এখন কাজ শুরু করেছে। এরই মধ্যে লাইন বসানোর কাজে গিয়েছে শেওড়াপাড়া হয়ে তালতলা পর্যন্ত। বসানো হচ্ছে দুই পাশের গার্ডার আর বুম পাম্পারের মাধ্যমে রেলে স্লিপার বসানোর অংশে চলছে বিশেষ ঢালাইয়ের কাজ। কার্যত এগুবে নিচের ব্যারিকেড তুলে রাস্তা আরও প্রশস্ত করার কাজ চলবে বলে জানান প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। আমরা অনেক জায়গা থেকে কিন্তু ইয়েগুলো সরিয়ে নিয়েছি, যেমন এখানে স্টেশনে কাজ হচ্ছে, এই স্টেশনের নিচ থেকে যদি আমি সরিয়ে নেই তাহলে একটা দুর্ঘটনা ঘটতে পারে। প্যারাপেট ওয়াল যেখানে দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু আমরা ক্রমান্বয়ে যে আমাদের হার্ড ব্যারিয়ার ছিল সেগুলি আমরা সরিয়ে নিয়েছি। যদিও নিচ থেকে দেখলে বোঝার উপায় নেই উপরে চলছে এমন কর্মযোগ্য। মেট্রো রেলের নির্মাণাধীন প্রকল্পের কারণে দুপাশে ব্যারিকেড দিয়ে যখন কাজ করা হচ্ছে তখন রাজধানীর অনেক রাস্তাই কিন্তু এখন সংকুচিত হয়ে গেছে। তবে যেসব এলাকার নির্মাণ কাজ শেষ সেখানে আসতে দেখা যায় যে পুরো রাস্তায় কিন্তু আবার আগের রূপে ফিরে আসছে। তাই এ কথা হলফ করে বলা যায় মেট্রো রেল প্রকল্প চালু হলে শুধু উপর থেকে নয় নিচের সড়ক পথের রাস্তাও আবার গতি পাবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। হাফ পেজ 20,000 টাকা, ফুল পেজ 40,000। এটি দুর্নীতি দমন কমিশন দুদকের ম্যাগাজিনের বিজ্ঞাপনের রেট, তবে আসল নয়, নকল। দুদকের মনোগ্রাম সংবলিত প্যাড উপপরিচালক থেকে শুরু করে কমিশনারের নাম পদবি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিজ্ঞাপনের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতারের পর পুলিশ বলছে প্রতারণার অভিযোগেও আগেও কয়েকবার ধরা পড়েছিল বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া মূল হোতা নজরুল ইসলাম। বুলবুল রেজার রিপোর্ট। উপপরিচালক পরিচয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের বাৎসরিক ম্যাগাজিনের জন্য বিজ্ঞাপন চেয়ে ফোন দেওয়া হয় ফারদিন অ্যাক্সেসরিজ লিমিটেডকে। কোনো রকম যাচাই বাছাই না করেই প্রতিষ্ঠানটি বিজ্ঞাপন বাবদ অর্থ দিয়ে দেয়। পরে জানা যায় পুরো বিষয়টি ছিল ভুয়া। 26শে মার্চের অনুষ্ঠানের যে পত্রিকাটা বের হবে, পত্রিকাতে আমাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য অফার করা 20,000 টাকা দিতে হবে। আমাদেরকে অফারটা এরকমভাবে করা হয়েছিল যে আমরা আসলে ফার্স্ট প্রাইজ রপ্তানি ট্রফি পেয়েছি, গোল্ড ট্রফি। আপনারা যেহেতু ভালো প্রতিষ্ঠান ওই হিসাবে আপনাদের দেওয়া উচিত, পার্টিসিপেট করা উচিত। দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম পরিচয় ব্যবহার করে গেল কয়েক বছর ধরে বিজ্ঞাপনের নামে প্রতারণা করে আসছিল নজরুল ইসলাম নাইম। সম্প্রতি দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকেও জড়িয়েছেন এই পেশায়। দুদকের মনোগ্রাম সংবলিত প্যাড, উপপরিচালক এমনকি কমিশনারের নাম পদবি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিজ্ঞাপন চেয়ে চিঠি পাঠাতো নাইম। নিজের বিজ্ঞাপনী সংস্থায় বিজ্ঞাপন না পেয়ে তিনি ক্ষোভের বশবর্তী হয়ে আশ্রয় নেন প্রতারণার। দুর্নীতি দমন কমিশনের কথা বললে সহজে বিজ্ঞাপন পাওয়া যাবে, মাথায় আসে দুষ্ট বুদ্ধি। 2017 সাল থেকে শুরু করেন প্রতারণা। ব্যক্তিগত অপমান থেকে আমি প্রথমে এই অপরাধটা করি। আমার মাথায় আসে, চিন্তা আসে যে দুদকের কথা বললে না দিলে হবে না, কিন্তু আমি অ্যামাউন্টটা কখনো বেশি চাইনি। পুলিশ বলছে গেল 2 মাসে অন্তত 26টি প্রতিষ্ঠানের কাছে দুদকের ম্যাগাজিনে বিজ্ঞাপনের জন্য অর্থ দাবি করার তথ্য পেয়েছে তারা। এরা দুইজনে ইউনিভার্সিটি থেকে সুশিক্ষিত মানুষ, প্রফেশনাল লোকদেরকে ফোন দেয়। ফোন দিয়ে দুদকের বিভিন্ন জিনিসগুলোকে ব্রোশিয়ার আকারে ছাপাবেন। কখনো দুদকের কর্মকর্তারা ইনভেস্টিগেশন করবেন ব্যক্তিদের ব্যাপারে, সে সমস্ত কথা বলে বিকাশে, নগদে এবং ব্যাংকে বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট তারা তৈরি করেছে, সেই অ্যাকাউন্টে টাকাগুলো হাতিয়ে নিতেন। প্রতারণার হাত থেকে রক্ষা পেতে আর্থিক লেনদেনের আগে যাচাই বাছাই করার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। যশোরে পাইকারি বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে গ্রীষ্মকালীন সবজি। উৎপাদন কম হলেও দাম পেয়ে খুশি কৃষকরা। এদিকে বাজারে ক্রেতা বিক্রেতার অনীহার কারণে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। তবে ইজারাদারদের দাবি তারা স্বাস্থ্যবিধি মানতে চেষ্টা করছেন। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট।
যশোর সদর উপজেলার চূড়ামনহাটি হাই স্কুল মাঠে প্রতিদিন বসে বিভিন্ন ধরনের সবজির পাইকারি বাজার। মূলত স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে এ বাজারে আসেন। শহর ও শহরতলির বিভিন্ন বাজারের বিক্রেতারা এখান থেকে পাইকারি দামে সবজি কিনে নিয়ে বিক্রি করেন। প্রচণ্ড তাপদাহের কারণে এবছর গ্রীষ্মকালীন সবজির উৎপাদন অনেক কম। চাহিদার তুলনায় যোগান কম থাকায় বাজারে সবজির দামও খুব বেশি। উৎপাদন একটু কম, আপনার বৃষ্টি না হওয়াতে একটু কম আছে উৎপাদন। মিষ্টি কুমড়া 17 টাকা কেজি বেশি, আর হচ্ছে যে পালন শাক আছে যে 30 টাকা কেজি, আর হচ্ছে যে পটল হচ্ছে যে 35 টাকা কেজি। আমি আজকে চিচিঙ্গা নিয়ে আসছি, পটল নিয়ে আসছি। মোটামুটি রমজান মাস বাজারটা একটু ভালো পাচ্ছি। তবে খুচরা ব্যবসায়ীদের দাবি, চড়া দামে সবজি কিনে খুচরা বিক্রি করতে সমস্যায় পড়েন তারা। খেতোয়াল মানে দাম চাচ্ছে বেশি, কিনতে গেলে কিনা যাচ্ছে না, বেচতে গেলে বেচা যাচ্ছে না। মাল কিনা বেচায় মনে করেন ভয়তে মাল, অনেক সময় লকডাউনে মাল আসবেন না কিনে ফেলছি, অনেক সময় এভাবে বাজার চলছে, বাজার কোনো নিয়ন্ত্রণ নেই। এদিকে বাজারে শত শত মানুষের উপস্থিতি থাকলেও উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। ইজারাদারদের দাবি, চেষ্টা করেও জনগণকে সচেতন করা সম্ভব হয়নি। আমাদের শহরতলি শহরের দোকানদারই এসে এই মালগুলো কিনে নিয়ে যায়। এখানে আমাদের বেচা কেনা যদি বলেন তো 5 থেকে 6 লাখ টাকা বেচা কেনা হয়। আর আমরা চেষ্টা করতেছি সবাইকে মাস্ক দিয়ে দূরত্ব বজায় রেখে চলার জন্য, কিন্তু সাধারণ মানুষ এরা ভালো শুনতে চায় না। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে এবছর প্রায় 16,500 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির চাষাবাদ হয়েছে। সময় সংবাদ, যশোর। রোজায় মুন্সিগঞ্জের হাট লক্ষ্মীগঞ্জে ফলের আড়তে আনারস, বেল, তরমুজ ও কলা সহ মৌসুমি ফলের সরবরাহ বেড়েছে, তবে দাম বেশ চড়া। ফল বাজারের খবর জানাতে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মোটরসি এই সর্বাত্মক লকডাউনের মধ্যে কিন্তু ধলেশ্বরী তীরে যে হাট লক্ষ্মীগঞ্জ মৌসুমি ফলের আড়তগুলোতে কিন্তু নানা রকম ফলে মৌ মৌ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রোজায় চিনাল, পেছনে কিন্তু ট্রাক থেকে চিনাল নামানো হচ্ছে, পাশেই রয়েছে বাঙি, রয়েছে তরমুজ, রয়েছে আনারস, নানা রকমের কলা। এই বিভিন্ন অঞ্চল থেকে, এই মুন্সিগঞ্জের স্থানীয় যে ফল, তার বাইরে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই ফল আসছে। আপনারা দেখছেন যে ট্রাকটি থেকে ফল নামানো হচ্ছে, এটি কিন্তু ফরিদপুর থেকে চিনালের চালান নিয়ে এসছে, এবং এর পাশেই কিন্তু আরও 5-7টি ট্রাক কলা নিয়ে এবং নানা রকম ফল নিয়ে অপেক্ষা করছে যে আড়তে নামানো হবে। এবং আপনি জানেন যে 5ম মাস জুড়ে, মানে গত প্রায় 5 মাসে কোনো বৃষ্টি ছিল না। 5 মাসের মাথায় কিন্তু আজকে ভোরে বৃষ্টি হয়েছে, এবং চারদিকে কিন্তু এখন প্রকৃতির মধ্যে একটা হাসি হাসি ভাব চলছে, যে দীর্ঘদিন বৃষ্টি না থাকার কারণে যে একটা প্রকৃতিতে সেটি কিন্তু মিটে গেছে। এবং এই বৃষ্টির পরেই কিন্তু এই আড়তগুলোতে একটা স্বতঃস্ফূর্ত অবস্থা আমরা লক্ষ্য করছি। এবং এখানকার যে আড়ত, সেই আড়তের বৈচিত্র্যতা হচ্ছে যে এই আড়তের নৌপথ এবং সড়ক পথের দুদিক থেকে কিন্তু ফলের সরবরাহ হয়, এবং দেশের যে পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে নানা অঞ্চলের ফল এখানে আসে, এবং এই মৌসুমি ফল এখানে সুলভ মূল্যে বিক্রি হয়। এবং এখানকার যারা আড়তদার রয়েছেন তারা কিন্তু সরাসরি সেই বাগান থেকে ফল কিনে নিয়ে আসেন, যার কারণে এখানে বিষমুক্ত ফল যে সরবরাহ সেটি হয়ে থাকে। এবং এই অঞ্চলের যেসব খুচরা হাট বাজারগুলো রয়েছে সেখান থেকে কিন্তু খুচরা ক্রেতারা এখানে এসে ফল নিয়ে যান, এবং রাস্তার আশপাশে বা বিভিন্ন ফলপট্টিতে যেই ফলগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু এখান থেকে সরবরাহ হয়ে থাকে। এবং এখানকার যে এই বাঙ্গি এবং যে চিনাল, সেগুলো কিন্তু বিশেষ চাহিদা এখন ওই রমজানে ইফতারে অনেকেরই যে বিভিন্ন ফলের মধ্যে কিন্তু এই ফলগুলো স্থান পায়। সে কারণে এখানকার আড়তদাররা বলছেন যে চিনালের ব্যাপক চাহিদার কারণে কিন্তু তারা এই স্থানীয় চিনালের বাইরেও কিন্তু অন্যান্য জেলা থেকে চিনাল নিয়ে আসছেন। এখানে যেই আড়তদাররা বলছেন যে এবার আনারসের ব্যাপক উৎপাদন হয়েছে, পাহাড়ি অঞ্চলের যে আনারস
মিষ্টি এবং রসালো আনারস, সেই আনারসে কিন্তু এখানে ভরপুর অবস্থা এবং এই আনারসগুলো পাহাড়ি এলাকা থেকে কিন্তু এসছে এবং নানা সাইজের আনারস এখানে আছে। যে আনারসের দামে সস্তা এবং তারা বলছিলেন যে ছোট আনারস 10 থেকে 25 টাকা দর, প্রতিটি আনারসের দর 10 থেকে 25 টাকা কিন্তু এখানে আনারস বিক্রি হচ্ছে এবং দামে সস্তা এবং সেই আনারস কিন্তু চাহিদাও এখন ব্যাপক। কারণ হচ্ছে যে এই যে কোভিডের যে চারিদিকে মহামারী, সেখানে কিন্তু এই আনারস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। এর বাইরে যে এখানে তরমুজ রয়েছে, তরমুজের বিশাল রাজ্য কিন্তু পাশেই রয়েছে এবং সেই তরমুজগুলো কিন্তু পটুয়াখালী, রাঙামাটি সহ বিভিন্ন অঞ্চল থেকে এসছে এবং সেই তরমুজও কিন্তু সর্বোচ্চ 15 কেজি পর্যন্ত তরমুজ এখানে রয়েছে এবং সেগুলো কিন্তু পাইকারি 100 টাকা থেকে 400 টাকা পর্যন্ত তারা বিক্রি করছেন। এবং এখানে যে হরেক রকমের কলা রয়েছে, সেই কলার যে ধরন, সেখানে কিন্তু চাপা কলা, সবজি কলা, সাগর কলা এবং পাহাড়ি কলাও রয়েছে। সেই তারা বলছিলেন যে রামপালের যে কলা, বিখ্যাত কলা, সেই রামপালের কলা কিন্তু এই আড়তগুলোতে পাওয়া যাচ্ছে না, কারণ ব্যাপক চাহিদা, সেগুলো কিন্তু জমি থেকেই শেষ হয়ে যায়। এবং যে এই রামপালের কলা না থাকলেও কিন্তু স্থানীয় অনেক কলা রয়েছে, যেই এই কলার রাজ্য এখানে। সেই পাশাপাশি বেল, সফেতা, এখানকার যে হরেক রকমের ফল, পাকা পেঁপে, এগুলো সবই কিন্তু এই আড়তগুলোতে পাওয়া যাচ্ছে এবং এখানকার যেই বিভিন্ন ক্রেতা বিক্রেতা সেগুলো কিন্তু এই ভোর থেকেই শুরু হয়ে যায় এবং মোটামুটি বেলা 12টা পর্যন্ত বেচা কিনা চলছে। এবং এই লকডাউনের কারণে কিন্তু তারা বলছিলেন রাত 3টা থেকে তাদের কাজ শুরু হয়ে যায় এবং লঞ্চ বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু ট্রলার সহ বিভিন্ন নৌযানেও মালামাল আসছে। তো এই ছিল মুন্সিগঞ্জের মৌসুমী ফলের হাটের সর্বশেষ। মুন্সিগঞ্জ থেকে ফল বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। হিমাগারের বাইরে থাকা আলু গরমে পচে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জের চাষিরা। স্থানীয় পদ্ধতিতে ঘরে সংরক্ষিত বা জমিতে স্তূপ করা আলু অনেকটা বাধ্য হয়ে লোকসানে বিক্রি করছেন বলে জানান তারা। আবু সাইদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল। গরমে হিমাগারের বাইরে থাকা আলু পচে যাওয়ায় মুন্সিগঞ্জের চাষিরা পড়েছেন বিপাকে। তাই আলু সংরক্ষণ বা জমিতে বিক্রি করতে না পারা কৃষকরা এখন ব্যস্ত বাজারে বিক্রি করতে। কৃষকের দাবি, রোজায় চাহিদা বেশি থাকায় দাম একটু বাড়লেও পুঁজি ঘরে তুলতে পারছেন না তারা। পাইকারি বাজারে আলুর দর 10 টাকা কেজি থেকে এখন 12.5 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে 15 টাকা পর্যন্ত। আলু পচা যায়, বেচা লাইতেছে। এই গরমের কারণে পচার সংকটে বেশি, এখন বাজারটা একটু আগের চাইতে একটু বেশি। হিমাগারও জায়গা হয় না, বাড়িতে নিয়ে রাখছি, কিছু জমিনে রাখছি। পচা গলা ফালায়া আমাদের 10 টাকা কেজি বিক্রি করতে হইতেছে। তবে আগের মতো এবার পাইকাররা জমি থেকে কিনছেন না অনেক জায়গায়। এতে আলু বিক্রি হওয়া এবং হিমাগারে সংরক্ষণ করতে না পারায় কৃষক ক্ষতির মুখে পড়ছেন। ব্যবসায়ীরা জানান, জেলার সচল 68 হিমাগারের ধারণ ক্ষমতা 5.5 লাখ মেট্রিক টন। তবে উত্তরাঞ্চলের অন্তত 25% আলু মুন্সিগঞ্জের হিমাগারে ভরে যাওয়ায় সংকট তৈরি হয়। আমার আড়তে এনে বাছাই করে বিক্রি করতে হয়। অতিরিক্ত তাপমাত্রা এবং বৃষ্টি না হওয়ার কারণে আলু কিছু কিছু পচন শুরু করছে। জেলায় এবার 37,850 হেক্টর জমিতে প্রায় 13 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঢাকা আরিচা মহাসড়কের পাশে মানিকগঞ্জ জেলা সদরের তরায় দেশীয় মাছের সবচেয়ে বড় আড়ত। কঠোর লকডাউনে মাছের দাম স্থিতিশীল থাকলেও দাম বাড়ছে খুচরা বাজারে। এ বিষয়ে বিস্তারিত জানতে মাছ বাজারের থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, এটা আসলে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী, যদি বলি এটা আসলে মানিকগঞ্জ শুধু এই অঞ্চলের, এই যে ঢাকা এবং ঢাকার আশপাশের যে টাঙ্গাইল, পাবনা যে অঞ্চলগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু সবচাইতে বড় এবং বৃহৎ আড়ত হচ্ছে মানিকগঞ্জ সদরের এই ঢাকার মহাসড়কের এই আড়তটি, যা দেশীয় মাছ পাওয়া যায়। এই যে দেশীয় মাছ বলতে কাতলা, মৃগা, তারপরে বাটা, তেলাপিয়া, শিং, কই, বোল, শোয়াল, শোল, এই যে মাছগুলা, এই মাছগুলা কিন্তু একদম দেশীয় মাছ এবং কি
ঐতিহ্যবাহী মাছ, সুস্বাদু মাছ, যার জন্য এইটা আরদের কিন্তু একটা কদর রয়েছে দেশব্যাপী। সেই ক্ষেত্রে আসলে এটা এই আজকে সকাল থেকে দেখছি আসলে এটা পাইকারদের একটু আনাগোনাতে এই আড়তে কম রয়েছে। কারণ হচ্ছে এটা আসলে এটা ওরা বলছে লকডাউনের কারণে এটা পাইকারদের আনাগোনা কম রয়েছে, কিন্তু এটা আসলে এটা যে এটা মাছের যে সরবরাহটা, অর্থাৎ এখানে যে কালীগঙ্গা, ধলেশ্বরী, পদ্মা, যমুনা এবং ইছামতির যে এটা মাছগুলো রয়েছে এবং মুক্ত জলাশয়ের যে পুকুর আছে, যারাটা আসলে মুক্ত জলাশয়ের পুকুর এখানে চাষের মাছ নয়, সেই মাছগুলো কিন্তু এই আড়তে কিন্তু তোলা হয়। সেই ক্ষেত্রে এটা আমি দেখেছি বড় বড় বাইম, বোয়াল, যেটা আসলে লোভনীয় এবং সুস্বাদু, সেই মাছগুলো এখানে কিন্তু এটা আসলে আজকে বেচা কেনা হয়েছে এবং বেচা কেনা হচ্ছে। তবে এখন কিন্তু একদম শেষের দিকে, এই আড়তটির শেষের দিকে একদম ভরপুর ছিল 6:30টার দিকে, এখন হচ্ছে একটু লোকের সংখ্যা কমে আসছে, আড়তদারও আস্তে আস্তে কমে যাচ্ছে। ঢাকার যারা একটা পাইকার এসেছিল বা ঢাকার আশপাশ থেকে যারা এসেছিল তারা কিন্তু এটা চলে গিয়েছে, তবে সেই মাত্রাটা অনেক কম রয়েছে। অর্থাৎ আগে যেখানে 700-800 পাইকার এখানে আনাগোনা ছিল, সেই ক্ষেত্রে এখন তো জেলার পাইকার সহ মানে তো অনেক কমে আসছে, তার 200-300 পাইকার কম আসছে এইটা, যার জন্যে কিন্তু সরবরাহটা বেশি থাকলেও দাম কম রয়েছে। আমি যদি আপনাকে এই মুহূর্তে যে মাছগুলো বিক্রি হয়েছে সেই দরগুলো বলছি, মানে যে বিক্রি হচ্ছে এখানেটার আসলে সরগরম হাটডাকে বিক্রি হচ্ছে, আমি বলবো প্রতি কেজি হিসাবে বলছি। সেই ক্ষেত্রে কাতলা মাছ এখানে বিক্রি হচ্ছে 120 থেকে 230 টাকা, মিরকা বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা, কার্পো বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা, বাটা মাছ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা, তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা, শিং মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা, কই বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা, শোল মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা, বোয়াল বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা, বাইম মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকার ভিতরে। এর মধ্যে বড় ছোট প্রকার ভেদে রয়েছে মাছগুলো। তবে একটা বিষয় বলি যে স্বাস্থ্যবিধির কথা, সেক্ষেত্রে যে এই আড়তে যেটা স্বাস্থ্যবিধিটা রয়েছে, সেই স্বাস্থ্যবিধি কিন্তু আসলে যে আসলে সঠিকভাবে মানানোর জন্য যারা আছে এখানে, যারা আসলে ঘাট আসলে আড়তের যারা কর্তৃপক্ষ রয়েছে আসলে আড়ত কমিটি, তারা কিন্তু চেষ্টা করছে। এখানে মাইকিংয়ের ব্যবস্থা রয়েছে এবং সেই ক্ষেত্রে সবাইকে কিন্তু বলা হচ্ছে এবং কি তারা ঘুরে ঘুরে দেখছে এটা হলো মাস্ক পরছে কিনা, কিন্তু অনেকে কিন্তু খামখেয়ালিভাবে মাস্ক থাকলেও নিচে পড়ে রাখছে। এই যে স্বাস্থ্যবিধির আসলে তারা কোনো তোয়াক্কাই করছে না। অন্যদিকে কিন্তু তার সামাজিক যে দূরত্ব তাটা কিন্তু এটা মানাতেই পারছে না। সব কিছু মিলিয়ে আসলে যে মুক্ত জায়গায় যে আড়তটি থাকার কথা ছিল তা কিন্তু নেই। তো সব কিছু মিলিয়ে এইটা আড়তে এটা আসলে 1 কোটি টাকার মাছ বেচে কেনা হয়। এই ছিল মোটসি আমার কাছে মানিকগঞ্জ, যেটা আসলে সবচাইতে বড় জেলার আসলে কালীগঙ্গা নদীর পাড়ে এই তরা মাছের আড়ত থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জ থেকে মাছ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। সর্বাত্মক লকডাউনে গাজীপুরের বেশিরভাগ কারখানায় স্বাস্থ্যবিধি অনেকটাই মানা হচ্ছে, তবে সরকারি প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী শ্রমিকদের আসা যাওয়ার ক্ষেত্রে নিজস্ব পরিবহন ব্যবস্থা উপেক্ষিত। কর্তৃপক্ষ বলছে বেশিরভাগ শ্রমিক শিল্প প্রতিষ্ঠানের আশেপাশে থাকায় নিজস্ব গাড়ির ব্যবস্থা করা হয়নি। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। ভোর থেকে কয়েকটি শিফটে শরীরের তাপমাত্রা মেপে জীবাণুনাশক চেম্বার হয়ে কর্মস্থলে প্রবেশ করেন শ্রমিকরা। মৌচাকের এই পোশাক কারখানার ফ্লোরে যেখানে 8 লাইনে 360 জন শ্রমিক কাজ করতেন, করোনাকালে সেখানে 6 লাইন করে চালানো হচ্ছে উৎপাদন কার্যক্রম। তবে সংক্রমণের ঊর্ধ্বমুখীর দুঃসময়ে কর্মস্থলে স্বাস্থ্যবিধি মানা হলেও পরিবহন ব্যবস্থায় না মানায় স্বাস্থ্য ঝুঁকির কথা বলছেন শ্রমিকরা। স্বাস্থ্যবিধি মেনে প্রথমে সাবান দিয়ে ভালোভাবে 2 হাত ভালোভাবে ধোয়ার পরে আমাদের শরীরে তাপমাত্রা মাপা হয়, মাপার পরে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে ফ্যাক্টরিতে প্রবেশ করি। সব রকম স্বাস্থ্যবিধি মেনে অফিসে কাজ করা হয়। আমাদের কারখানার বাইরে যাতায়াতের কোনো নিরাপত্তা ভালোভাবে দেওয়া হয়নি এখন পর্যন্ত। আমাদের যদি চলাচলের জন্য কোনো পরিবহন দেওয়া হয় তার জন্য মনে করেন সরকারের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। অবশ্য পরিবহন ব্যবস্থা নেই স্বীকার করে কর্তৃপক্ষ বলছে দূরের শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তায় আলোচনা চলছে। এই মুহূর্তে আমাদের কোনো ট্রান্সপোর্টের সুবিধা নাই, যেহেতু আমাদের শ্রমিকগুলো আশেপাশে হওয়ার কারণে দূরের কিছু শ্রমিক আছে, তাদেরকে আমরা ট্রান্সপোর্টের আওতায় আনবো, এই ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করতেছি। এদিকে বিজিএমইএ বলছে কোনো কারখানা স্বাস্থ্যবিধি না মানলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সবার আগে স্বাস্থ্য,
সবার আগে বেঁচে থাকা, এটাই আমাদের মূল টার্গেট। যারা এগুলো মেনটেন করবে না, আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শিল্প পুলিশের দেয়া তথ্য মতে প্রায় ৩,০০০-এর মতো পোশাক কারখানা রয়েছে গাজীপুরে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় কাজ করেন প্রায় ২০ লাখ শ্রমিক। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। স্বপ্ন পূরণের পথে দ্রুত গতিতে এগিয়ে চলছে দোহাজারী কক্সবাজার ঘুমধুম রেল লাইনের স্থাপনের কাজ। এরই মধ্যে পুরোপুরি শেষ হয়েছে কক্সবাজার অংশে ২ কিলোমিটার রেল ট্র্যাক বসানোর কাজ। এছাড়াও আইকনিক স্টেশন, ছোট বড় সেতু, কালভার্ট, লেভেল ক্রসিং ও হাইওয়ে ক্রসিংয়ের কাজও পুরোদমে চলমান। নানা প্রতিকূলতার মাঝেও ২০২২ সালের মধ্যে কাজ শেষ করা হবে বলে জানিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। চট্টগ্রামে দোহাজারী কক্সবাজার রেল লাইন যা ছিল কক্সবাজারবাসীর জন্য স্বপ্নের মতো, এখন বাস্তবায়নের পথে বসতে শুরু করেছে রেল ট্র্যাকও। কক্সবাজারের রামু উপজেলার পানিরছড়ায় শেষ হয়েছে ২ কিলোমিটার রেল ট্র্যাক স্থাপনের কাজ, যা এখন পুরোপুরি দৃশ্যমান। শুধু রেল ট্র্যাক স্থাপনের কাজই নয়, দোহাজারী কক্সবাজার রেল লাইন প্রকল্পে পুরোদমে এগিয়ে চলছে আইকনিক স্টেশন, ছোট বড় সেতু, কালভার্ট, লেভেল ক্রসিং ও হাইওয়ে ক্রসিং এর নির্মাণ কাজ। স্থানীয়রা বলছেন, কক্সবাজারের ট্রেন চলাচলে পাল্টে যাবে অর্থনীতির চাকা। আমাদের এটা অনেক দিনের স্বপ্নের রেল লাইন, হয়তো আগামী বছরের মধ্যে আমরা রেলে চড়ে ঢাকা চিটাগাং যাতায়াত করতে পারবো। আর এখন চিন্তা ভাবনা ন করি যে এ জায়গার রেল লাইন নিব দিয়ে। এরই মধ্যে অবকাঠামো নির্মাণের প্রায় ৫০% কাজ শেষ। করোনা পরিস্থিতি ও বর্ষা মৌসুমের প্রতিকূলতার মাঝেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার কথা জানালেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। ২০২২ সালে উদ্বোধনের বিষয়টাতে আমরা বদ্ধপরিপক। 70% কাজ কমপ্লিট হয়ে গেছে। ব্রিজ অ্যান্ড কালভার্টের প্রায় 85% কাজ শেষ হয়ে গেছে। প্রায় ১৮,০৩৪ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালে শুরু হয় দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে ঘুমধুম পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ, যা শেষ হবার কথা ২০২২ সালে। এরই মধ্যে দৃশ্যমান হওয়া দীর্ঘ রেলপথ বলে দেয়, ট্রেনে করে ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণের স্বপ্ন এখন অনেকটাই বাস্তবায়নের পথে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২ সাল নাগাদ এই পথে ট্রেন চলাচল শুরু করবে, আর কক্সবাজারবাসীর জন্য খুলে যাবে উন্নয়নের নতুন দ্বার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সর্বাত্মক লকডাউনে শিল্প নগরী গাজীপুরে কারখানা চালু রয়েছে। এসব প্রতিষ্ঠানে করোনা রোধে বিধিনিষেধ মানা হচ্ছে কিনা সে খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আছেন রিপোর্টার রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজীব, মৌতোষী, সর্বাত্মক লকডাউন চলছে। আপনাদের এর আগেও আমি বলে আসছিলাম যে যানবাহনের যে ব্যবস্থা শ্রমিকদের, অর্থাৎ কর্মস্থলের বাইরে একেবারেই কিন্তু নিরাপদ নয়। আমরা সকাল থেকে গাজীপুরের যে কোনাবাড়ি এই অঞ্চলটিতে ঘুরেছি, বাইরে দেখেছি যে শ্রমিকদের কিন্তু যে স্বাস্থ্য ঝুঁকি সেটি রয়েই গেছে। অর্থাৎ কারখানার ভেতরে খানিকটা নিরাপত্তা থাকলেও কিন্তু এই যে বাইরে যখন তাদের আবাসস্থল থেকে বের হয়ে তাদের কর্মস্থলে যাচ্ছে, ঠিক তখনই কিন্তু তাদের মধ্যে যে স্বাস্থ্য সচেতনতার বিষয়টি সেটি অনেকটাই ভেঙে যাচ্ছে। কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে নিজস্ব পরিবহন ব্যবস্থার কথা, সেটি আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। এবং ব্যবস্থাপকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বারবার একটি কথা আমাদেরকে জানাচ্ছেন যে যারা শ্রমিক আছেন তাদের বেশিরভাগই হচ্ছে এই কারখানা কিংবা অফিসের আশপাশে তাদের বসবাস, যে কারণে তারা ব্যবস্থা করেনি নিজস্ব পরিবহন ব্যবস্থার। কিন্তু আরেকটি বিষয় আপনাদেরকে জানাই, যখন কর্মস্থলে শ্রমিকরা প্রবেশ করে তখন কিন্তু অনেকটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। বলা হয়ে থাকে যে ২ শিফট কিংবা ৩ শিফটে শ্রমিক প্রবেশ করলেও এই কোনাবাড়ি অঞ্চলটিতে আমি সকাল থেকে দেখেছি যে কয়েকটি কারখানায়, অর্থাৎ পোশাকার সামনে আমরা অবস্থান করছি এখন, একটি পোশাক কারখানা, সেখানে দীর্ঘ সারিতে আসলে শ্রমিকদের ভেতরে প্রবেশ করতে দেখেছি। যখন ঠিক তখন আমরা স্বাস্থ্যের যে নিরাপত্তার স্বাস্থ্য বিধি বলা হয়েছে সেগুলো অনেকটাই উপেক্ষিত হয়েছে, যতটা উপেক্ষিত হচ্ছে শ্রমিকরা যখন বাড়ি থেকে বের হয়ে কারখানায় প্রবেশ করছে। তবে এই কারখানার সামনে যে বিষয়টি আপনারা দেখছেন যে কারখানার কর্তৃপক্ষ তাদের নিজস্ব ব্যবস্থাপনা, এখানে তাপমাত্রা মাপার যন্ত্র দিয়ে বেশ কয়েকজনকে দাঁড় করিয়ে রেখেছে এবং দীর্ঘ সারিতে যখন শ্রমিকরা ভেতরে প্রবেশ করে তখন তারা তাপমাত্রা মেপেই ভেতরে প্রবেশ করে। যেসব শ্রমিকদের তাপমাত্রা কম বেশি হয় তাদেরকে কিন্তু তারা আলাদা রাখার চেষ্টা করে বলে তারা দাবি করছেন।
আমরা কিছুক্ষণ পর আসলে এই কারখানার ভেতরে যেসব শ্রমিকরা কাজ করছে সেই বিষয়টিও দেখানোর আপনাদের চেষ্টা করব। আমি এই কারখানা কোনাবাড়ি এলাকায় বলছিলাম যে তুষকার কথা, তুষকায় অর্থাৎ আমি যখন এখানে এসেছি এরও আধা ঘন্টা আগ থেকে বিভিন্ন জায়গা থেকে কর্মস্থলে আসতে শুরু করে শ্রমিকরা। কিছুক্ষণ আগেই অনেকটা শেষ হয়েছে শ্রমিক প্রবেশ। আমরা পরবর্তী খবরে জানাতে পারবো আসলে ভেতরের পরিস্থিতি। তো আমি যদি বলি এই ছিল আমার কাছে গাজীপুরের যে কলকারখানার কতটুকু স্বাস্থ্যবিধি মানছে তার সবশেষ। মৌটুসী, গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রাজিবুল হাসান। সপ্তাহব্যাপী সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিন আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আসাদ গেট এলাকায় আছেন সহকর্মী এহসানুল হক শাওন। সরাসরি যাচ্ছি তার কাছে। শাওন, মোটরসে সকাল না হতেই কিন্তু আমরা দেখছি রাজধানী জুড়ে যে মানুষের আনাগোনা বেড়েছে সেটি কিন্তু আমরা দেখছি, এবং দেখবেন যে আমার পেছনে একটি পুলিশের চেকপোস্ট রয়েছে। এখানে কিন্তু পুলিশ প্রতিটি গাড়ি ধরে ধরে তারা চেক করছেন। এর আগে আমরা দেখেছি এখানে এসে যে অনেকেই মুভমেন্ট পাস না নিয়ে বের হয়েছেন, কেউ কেউ গাদাগাদি করে যাচ্ছেন জরুরি সেবার নাম দিয়ে, কেউ আবার আলাদাভাবে লিখে নিয়েছেন জরুরি সেবা বা জরুরি কাজে নিয়োজিত, এরকম লিখে তারা যাত্রা করছেন। তো আইনশৃঙ্খলা বাহিনী সেক্ষেত্রে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন, অনেক গাড়ি আটকে রাখছেন এবং জরিমানাও করা হচ্ছে। তবে সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা থাকার কথা সেটি কিন্তু আমরা দেখছি না। আমরা প্রথম দিন লকডাউনের যেমন দেখেছিলাম যে মানুষ ঘর থেকে কম বের হয়েছিলেন, এরপর থেকে কিন্তু যতই দিন গড়াচ্ছে মানুষের আনাগোনা বাড়ছে বা মানুষ ঘর থেকে কিন্তু বেশি বের হচ্ছেন। আমরা গতকালের সংক্রমণের কথা যদি বলি, যে গতকাল যে সরকার যে বলেছিলেন যে গতকাল 101 জন মারা গিয়েছেন এবং শনাক্ত হয়েছে 4417 জন। তবে এটি কিন্তু রেকর্ড, গতকালকে যেটি হয়েছে গত এক বছরের সর্বোচ্চ রেকর্ড কিন্তু ছিল 101 জন। এবং তারপরও মানুষের মধ্যে যে সচেতনতা সেটি কিন্তু আমরা দেখছি না। যে যেভাবে পারছেন, কেউ ঘুরতে বেরোচ্ছেন, কেউ বন্ধু বান্ধব নিয়ে বেরোচ্ছেন, কেউ আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাচ্ছেন, এমনটি আমরা প্রতিনিয়ত দেখছি। এবং ঢাকার যে কয়েকটি পয়েন্ট রয়েছে প্রতিটি পয়েন্টেই এরকম আসলে আইনশৃঙ্খলা বাহিনীকেও সামাল দিতে আসলে কষ্ট হচ্ছে। তারা বলছেন যে সাধারণ মানুষের মধ্যে যদি সচেতনতা না বাড়ে বা তারা যদি লকডাউন না মানে, সেক্ষেত্রে করোনার যে মহামারী সেটি আসলে কমিয়ে আনা বা করোনা সংক্রমণ কমিয়ে আনা কিন্তু অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে। এবং এখানে যারা সচেতন নাগরিক রয়েছেন তারাও বলছেন যে লকডাউনের ক্ষেত্রে আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে, তা না হলে যে মানুষ, যারা সাধারণ মানুষ রয়েছেন বা যারা নানা অজুহাতে ঘর থেকে বেরোচ্ছেন তারা বের হতেই থাকবেন, তাদেরকে কোনোভাবেই আসলে সামলানো যাবে না। আমরা এর আগেও যেমন ঢাকার থেকে বের হওয়া এবং ঢাকা থেকে যে ঢোকার যে কয়টি পয়েন্ট রয়েছে সেখানেও দেখেছি যে নানা অজুহাতে ঢাকা ছেড়ে যাচ্ছেন, ঢাকার ভেতরে প্রবেশ করছেন, কেউ কেউ আমরা এমনও দেখছি যে বাড়ির দিকে যাত্রা করছেন, যে লকডাউনের কারণে আসলে সব কিছু রাজধানীর বন্ধ, তো সেই সুবিধাটা নিয়ে তারা বাড়িতে ফিরছেন। কেউ আসলে ভেঙে ভেঙে যাত্রা করছেন, যেহেতু সড়কে কোনো গণপরিবহন নেই, সেক্ষেত্রে তারা সিএনজি, কখনো মোটরসাইকেল ভাড়া করে কিন্তু যাত্রা করছেন। তো আজকে এখন পর্যন্ত সকালে আমরা কিন্তু যে দেখছি প্রাইভেট কার কিংবা যে জরুরি সেবার নামে যে কাভার্ড ভ্যান কিংবা যে ছোট বড় যে গাড়িগুলি রয়েছে সেগুলিতে করে মূলত মানুষ বেশি যাত্রা করছে। পাশাপাশি মোটরসাইকেলে করেও কিন্তু অনেকে যাত্রা করছেন। অনেকে আবার মুভমেন্ট যে পাস সেটি নেই, তারা আসলে নানা যুক্তি দেখাচ্ছেন যখন তাদেরকে আসলে এই চেকপোস্টে আটক করা হচ্ছে। তারা বলছেন যে তাদের হাসপাতালে রোগী আছে, এরকম ধরনের নানা অজুহাত দেখাচ্ছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনী আসলে সর্বোপরি মানুষকে পথে নামার জন্য নিরুৎসাহিত করছেন, কিন্তু সেটি আসলে কাজে আসছে না। এবং আমরা এর আগেও আসলে দেখেছি যে র্যাব মাঠে নেমেছিল, তারাও আসলে কাজ করছেন, কিন্তু তারপরও মানুষের যে ঢল, মানুষ যে সামান্য যুক্তি নিয়ে বের হচ্ছেন সেটি কিন্তু আসলে ঠেকানো যাচ্ছে না। এখানে দেখবেন আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু
প্রত্যেকটি গাড়ি ধরে ধরে তারা কিন্তু আসলে চেক করছেন মুভমেন্ট পাস রয়েছেন কিনা, কি কারণে তারা বের হয়েছেন সেটিও কিন্তু তারা আসলে দেখছেন। তবে চলাচলের ক্ষেত্রে মানুষের কিন্তু আবার যে স্বাস্থ্যবিধি মানা সেটিও কিন্তু আবার মানছেন না তারা। দেখছি যে তারা অনেক সময় মাস্ক পরছেন না, গাদাগাদি করে যাচ্ছেন এবং এমনও হচ্ছে যে ছোট ছোট যে ট্রাকগুলি রয়েছে, মিনি ট্রাক, সেই ট্রাকে করেও পণ্য পরিবহনের গাড়িতে করেও তারা দূর দূরান্তে যাত্রা করছেন। তো সর্বোপরি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যে বলছেন তারা যে যদি মানুষ আসলে সচেতন না হয় তাহলে এই লকডাউনে আসলে কোনো কাজে আসবে না এবং যে সংক্রমণ যে বাড়তেই থাকবে সেটি আসলে কমানোরও কোনো সুযোগ নেই। তো এই ছিল আমার কাছে সবশেষ। মৌটুসী। রাজধানীর আসাদ গেট এলাকা থেকে লকডাউনের ৪র্থ দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী এহসানুল হক শাওন। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো করোনা ভাইরাস আতঙ্কে সৌদি আরবও। দেশটির অন্যান্য স্থানের মতো জেদ্দার ইফতার বাজারের ক্রেতা ও বিক্রেতারাও করোনা আতঙ্কে ভুগছেন। সৌদি আরবের জেদ্দা থেকে আল মামুন শিপনের প্রতিবেদন। করোনা ভাইরাস আতঙ্কে সৌদি আরবের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। স্থানীয়দের পাশাপাশি আতঙ্ক কাজ করছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। করোনার প্রভাব পড়েছে এবারের ইফতার আয়োজনেও। এর মধ্যে নানা বিধিনিষেধ আরোপ করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপরও সীমিত আয়োজনে চলছে ইফতার সামগ্রীর বেচা বিক্রি। গত বছর যে লকডাউনের মধ্যে আমরা ব্যবসা করতে পারি না, এবার অনেক মন্দা, আমরা প্রবাসীরা অনেক কষ্টের মধ্যে আছি ব্যবসা বাণিজ্য নিয়ে। তো আমরা চাই যে ইনশাআল্লাহ এই করোনা মহামারী দূর হোক। বর্তমান করোনার পরিস্থিতির কারণে আমাদের বেচা কিনে অনেক কম, আমাদের খুবই অসুবিধা। আল্লাহ যেন আমাদেরকে মহামারী দূর করে। জেদ্দায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা কাজ শেষে ঘরে ফিরে যথেষ্ট সময় না পাওয়ায় ইফতার সামগ্রীর জন্য বাংলাদেশি দোকানগুলোই ভরসা। সবাইকে নিয়ে আমাদের কোম্পানির এবং সাথে যারা আছে সবাইকে নিয়ে আমরা মিলেমিশে ইফতার করতে আনন্দিত হই। প্রবাসীরা জানান পরিবার পরিজন ছেড়ে সৌদি আরবে থাকলেও জেদ্দার ইফতার আয়োজনে খুঁজে পান স্বদেশের গ্রাম। আল মামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। ইতালিতে শুরু হলো কোভিড ফ্রি ট্রেন সার্ভিস। মিলান সেন্ট্রাল স্টেশন থেকে প্রতিদিন 2টি কোভিড ফ্রি ট্রেন রাজধানী রোমের টার্মিনি স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একইভাবে রাজধানী রোমের টার্মিনি স্টেশন থেকে প্রতিদিন 2টি কোভিড ফ্রি ট্রেন মিলান সেন্ট্রাল স্টেশন যাবে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। আসন্ন গ্রীষ্মের ছুটিতে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে বড় 2টি কোভিড ফ্রি ট্রেন চালু করল ইতালি কর্তৃপক্ষ। দেশটির বাণিজ্যিক রাজধানী মিলান এবং রাজধানী রোমের মধ্যে প্রতিদিন চলাচল করবে এই 2টি ট্রেন। শুক্রবার স্থানীয় সময় সকাল 8:30টায় রাজধানী রোমের উদ্দেশ্যে প্রথম ট্রেনটি ছেড়ে যায়। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় চলাচল করবে আরও একটি ট্রেন। ট্রেন দুটি শিল্প শহর মিলানের সেন্ট্রাল স্টেশন থেকে রাজধানী রোমের টার্মিনি স্টেশনে গিয়ে থামবে। 477 কিলোমিটার রুটের এই যাত্রায় সময় লাগবে 3 ঘন্টা 40 মিনিট। কোভিড ফ্রি ট্রেন চড়তে লাগবে করোনা নেগেটিভ সার্টিফিকেট। সরকারের এমন পরিকল্পনায় খুশি ইতালি প্রবাসী বাংলাদেশিরা। একটি স্বাস্থ্য সুরক্ষা সংযোগ স্থাপনের জন্যই এই উদ্যোগ এবং আমরা আশা করি অচিরেই আমাদের ভেনিসের সাথেও এই কোভিড ফ্রি ট্রেন চালু হবে এবং এতে করে আমাদের এখানে যে পর্যটন নির্ভর যে ব্যবসা রয়েছে তা চাঙ্গা হবে বলে আমরা আশা করি। ইতালির পর্যটন শিল্প দেশটির জিডিপির 14% যোগান দেয়। গত বছর দেশটিতে 70% কমে গেছে পর্যটক। তবে দেশ জুড়ে পর্যটকদের আগমন বৃদ্ধির জন্য সরকার গ্রহণ করছেন নানাবিধ পরিকল্পনা। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। জার্মানিতে 2টি ডোজ নেয়ার কয়েক হাজার টিকাগ্রহীতা করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির কমপক্ষে 3টি অঙ্গরাজ্যের টিকাগ্রহীতাদের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়ায় বিব্রতকর পরিস্থিতিতে দেশটির স্বাস্থ্য বিভাগ সহ টিকা উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। জার্মানিতে পুরোদমে চলছে করোনা ভাইরাসের টিকা কার্যক্রম। তবে টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে গত কয়েকদিনের ব্যবধানে জাকসেনে 202 জন, জাকসেন-আনহাল্টে 112 জন ও তুইরিংয়েনে কমপক্ষে 94 জনের শরীরে নতুন করে করোনার উপসর্গ ধরা পড়ে।
করোনায় আক্রান্তরা টিকার 2টি ডোজই গ্রহণ করেছিলেন বলে জানা গেছে। এই অবস্থায় স্থানীয়রা অঙ্গরাজ্যগুলোতে সরবরাহ করা টিকার মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। দেখুন, অঙ্গরাজ্যগুলিতে যে ধরনের টিকা সরবরাহ করা হয়েছে তাতে আমরা অসন্তুষ্ট। শুধু টিকা নয়, বর্তমানে ক্ষমতাসীন সরকার করোনা নিয়ে জনগণের সাথে যে রাজনীতি করছে তা অগ্রহণযোগ্য। খুব স্বল্প সময়ের মধ্যে তৈরি করা টিকাগুলোর কোনোটি যে করোনা থেকে শতভাগ সুরক্ষা দেবে না সে বিষয়ে আগেই বার্তা দিয়েছিলেন জার্মান ভ্যাকসিন বিশেষজ্ঞরা। তাই টিকা নেয়ার পরও সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান তাদের। আমি বাংলাদেশের বন্ধুদের বলতে চাই, দয়া করে করোনাকে অবহেলা করবেন না। করোনা সত্যি মারাত্মক একটা মহামারী। যে অবস্থায় থাকুন না কেন, সুরক্ষা বিধি মেনে চলুন, ডাক্তারের পরামর্শ নিয়ে টিকা নিন, বেঁচে থাকুন। এদিকে টিকা নিয়েও করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় বিব্রত অঙ্গরাজ্যগুলির স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। ইউরোপীয় ইউনিয়নের মেডিসিন এজেন্সি কর্তৃক অনুমোদিত করোনার টিকাগুলোর মধ্যে বায়োএনটেক ফাইজার দিচ্ছে 95% সুরক্ষা আর মডার্না 94%। অন্যদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা 70% করোনা থেকে সুরক্ষা দিলেও মাত্র 66.6% মানবদেহে কার্যকরী ভূমিকা রাখছে জনসন অ্যান্ড জনসনের টিকা। অর্থাৎ কোনো টিকাই যে শতভাগ কার্যকরী নয় সেটি বরাবরের মতোই পরিষ্কার। তবুও টিকা গ্রহণের পর শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়া পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসা বিজ্ঞানীদের। তা না হলে আবারও করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকেই যাবে। জার্মানির বার্লিন থেকে পিটু বড়ুয়া, সময় সংবাদ। প্রতি বছরের ন্যায় এবারও রমজানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আছে। কুয়েতে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় নানা পণ্যে ছাড় দেওয়া হয়েছে। বিশেষ ছাড় পেয়ে আনন্দিত প্রবাসীরা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। রমজান এলেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর ব্যবসায়ীদের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা। পণ্যের বিভিন্ন অফার আর মূল্য ছাড়ের মাধ্যমে কে কত কম দামে জিনিসপত্র বিক্রি করতে পারেন সেই চেষ্টা দেখা যায় সর্বত্র। একই চিত্র কুয়েতেও। দেশটিতে রমজান মাসে সীমিত লাভে বিক্রি হয় মাছ, মাংস, ফল, শাকসবজি থেকে শুরু করে চাল, তেল, চিনি, দুধ সহ নিত্যপণ্য। এখানে প্রতিনিয়ত পণ্যের দাম ও মান নজরদারি করে সরকারি সংস্থা। সরকারের এমন পদক্ষেপে খুশি প্রবাসী বাংলাদেশিরা। সরকারকে ধন্যবাদ জানাই রমজান মাস উপলক্ষে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি নিয়ন্ত্রণের মাধ্যমে কিনতে পারার জন্য। বাংলাদেশে যে সমস্ত ব্যবসায়ীরা আছে তারা এই উন্নত বিশ্ব বা এই আরব দেশের থেকে শিক্ষা নিয়ে আপনারা একটু ব্যবসা করেন। কুয়েতে সুপারমার্কেট থেকে শুরু করে ছোট ছোট দোকানে রমজানকে কেন্দ্র করে চলে জমজমাট বেচা কেনা। অনলাইনে অর্ডার করলেই বাসায় পৌঁছে দেওয়া হয় পছন্দের পণ্য। সময় সংবাদ, কুয়েত। করোনার দ্বিতীয় ঢেউয়ে কাতারের অর্থনীতি দিন দিন নাজুক হচ্ছে। শুক্রবার রেকর্ড 10 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। এই অবস্থায় আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারে করোনার দ্বিতীয় ঢেউয়ে ব্যাপক সংক্রমণের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত 4 দিনে দেশটিতে করোনায় মারা গেছেন 32 জন। কঠোর বিধিনিষেধের পরও ঠেকানো যাচ্ছে না সংক্রমণ। শুক্রবার চতুর্থ রমজানে একদিনের আগের রেকর্ড অতিক্রম করে 10 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন 978 জন। এত বেশি মানুষের মৃত্যুতে আতঙ্কিত প্রবাসীরা। কাতার প্রবাসীদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করছি। আমরা সকল প্রবাসীদেরকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এদিকে দেশে ফিরতে বিশেষ বিমান চালুর ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরেছে প্রবাসীদের মাঝে। বিমান যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা। অনেক লোক আটকা পড়ে আছে, বিশেষ ফ্লাইটে আসতে পারবে, এখন অনেকেই যাইতে পারবে। এই জন্য বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ বিমান চালু করেছেন, এই চালুটা যেন আর বন্ধ না হয়, অব্যাহত রাখে। শুধু ইউএস বিমান নয়, আমি জোর দাবি জানাই বাংলাদেশ সরকারের কাছে যাতে সমস্ত বিমানটা চালু রাখে। কম জনসংখ্যা দেশটিতে করোনায় প্রতিদিন গড় আক্রান্তের হার প্রায় 1000। করোনায় এখন পর্যন্ত 40 জন বাংলাদেশি সহ মারা গেছেন 367 জন। সময় সংবাদ, কাতার। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় আক্রান্ত হওয়ার 13 দিন পর মারা গেলেন বাংলার মিষ্টি মেয়ে কবরী। জানাজা ও দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ। বিশেষ ফ্লাইট চালুর প্রথম দিনে 5টির মধ্যে বিমানের 3টি বাতিল। বিমানবন্দরে প্রবাসী কর্মীদের বিক্ষোভ। অবতরণের অনুমতি না পাওয়ার দাবি কর্তৃপক্ষের।
ঐতিহাসিক মুজিবনগর সরকারের 50 বছর পূর্ণ। 1971 সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় শপথ নেয় প্রথম অস্থায়ী সরকার। ইতিহাস বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান। এই ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়ের।